আসসালামু আলাইকুম ইমরান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো যারা আমাদের লাইভ ক্লাসটি দেখতেছো, তো আজকে আমাদের মূলত আমরা বলছিলাম যে বাকৃবি এবং সিবাসুর বিগত 5 বছরের আমরা ম্যাথ যে অংশটা আছে সেটার প্রশ্ন সলভ করাবো। তো তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, সেখানে দেখবা যে ফিজিক্সের প্রশ্নগুলো বেশিরভাগ মডারেশন হয়, বাট গণিতের যে প্রশ্নটা থাকে সেটা কিন্তু অতটা মডারেশন হয় না। অর্থাৎ বিগত বছরগুলোতে আসছে এমন টাইপের প্রশ্ন কিন্তু এসে থাকে। তো আমরা যদি কৃষিগুচ্ছ বা যে কোনো কৃষির মধ্যে ধরি, তার মানে এই যে বাকৃবির প্রশ্ন, এই বাকৃবির প্রশ্ন তোমার জন্য কিন্তু সলভ করা মাস্ট। তো বাকৃবির প্রশ্নটা সবচেয়ে স্ট্যান্ডার্ড হয়ে থাকে। তো এটা যে কোনো বার গুচ্ছ হোক বা সিঙ্গেল হোক, সেখানে বাকৃবির প্রশ্ন তোমাকে অবশ্যই সলভ করতে হবে। তো তোমরা আর একটা বিষয় জানো যে এই বছর আমাদের বাকৃবির পাশাপাশি অর্থাৎ মেইনলি দায়িত্ব থাকবে সিবাসু, তার সাথে হেল্পিং হিসেবে থাকবে বাকৃবি, কিন্তু প্রশ্ন প্যাটার্নটা দেখবে যে বাকৃবির অনেকটা স্ট্যান্ডার্ড ফলো করবে। ঠিক আছে, তো বাকৃবির প্রশ্নটা তোমাদের জন্য কিন্তু অবশ্যই সলভ করতে হবে। যেহেতু এই বছর সিবাসু দায়িত্ব আছে, তাই বলে সিবাসুর প্রশ্নগুলো সলভ করবা এমন কিন্তু না, তো অবশ্যই বাকৃবির প্রশ্নগুলো সলভ করবে। তো তোমাদের এই আসলে এই শেষ মুহূর্তে নিজেদের সলভ করা অনেকটা প্যারা হয়ে যায়। তো এরই ধারাবাহিকতা তোমাদের কষ্টটা কিছু লাঘব করার জন্য, তোমাদের প্রিপারেশনটা সহজ করার জন্য মূলত আমাদের কিন্তু আয়োজন। তো ফ্রিতে আমরা বিগত 5 বছরের যতগুলো শর্ট সিলেবাসের আমরা এখানে মেইনলি শর্ট সিলেবাসটা কভার করব। তো তোমাদের এখন আর আমরা ফুলের দিকে কনভার্ট করে তোমাদের মানে ব্রেনটা গরম করে দিব না। নতুন জিনিস দেখলে তোমাদের মাথা গরম হয়ে যাবে, আলো হয়ে যাবে, টেনশনে পড়ে যাবে। তো এই জিনিসটা যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। তো যাদের পরিচিত বন্ধুরা আছে তাদের অবশ্যই মেনশন দিয়ে দাও। আমাদের ক্লাসটা কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দিব, এখনই শুরু করে দেবো আমাদের ক্লাসটা। যাদের আছে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, তো অবশ্যই মেনশন দাও, মেনশনকে জানিয়ে দাও। তো অবশ্যই প্রথম থেকে থাকবা ভিডিওটা অবশ্যই রেকর্ডেড থাকবে। যারা ইউটিউবে দেখতে চাও বা রেকর্ডেড দেখতে চাও তারা চাইলে দেখতে পারো, সমস্যা নেই। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। তো আমাদের প্রথমে আমরা বাকৃবির 18-19 সেকশনের প্রশ্নগুলো সমাধান করবো। তো আমরা বাকৃবি, এরপরে হচ্ছে আমরা সিবাসুর প্রশ্নগুলো সমাধান করতে যাব। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1। তো এই ধরনের প্রশ্নটা তোমাদের এই যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের এল হসপিটাল রুল। তো লিমিটের ম্যাথগুলোর মধ্যে এল হসপিটাল রুল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই এল হসপিটাল রুল ব্যবহার করে কিন্তু তোমার বেশিরভাগ প্রশ্নই তোমাদের সমাধান করতে পারবা। তো যখনই তোমাদের লিমিটের প্রশ্ন দেওয়া থাকবে, দেখো এখানে যে লিমিটিং ভ্যালুটা আছে না, এটা তোমরা বসাই দেবা। এখানে x = 0, তো তুমি সুন্দর মতো এই ফাংশনে x = 0 বসাই দেবা। তো যদি আমি 0 বসাই দিই, দেখো তো কি আসছে, a টু দি পাওয়ার 0 মাইনাস 1 ডিভাইড বাই 0। তার মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার 0 মানে কত, 1 মাইনাস 1 মানে 0। দেখো ফরমেশনটা কেমন আসছে, 0/0। তো যখনই তুমি লিমিটিং পয়েন্টটা বসাই দিবা, বসানোর পরে যখন ফরমেশনটা আমাদের হচ্ছে 0/0 ফরম্যাটে আসবে, তখনই আমরা কি করব, এল হসপিটাল রুল ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটাকে কি করতে হবে, হসপিটালে পাঠাইতে হবে। ঠিক আছে, তো এই নিয়মটা আমরা তোমাদের দেখাই দিব। তো একজনকে প্রশ্ন করছে এগ্রির জন্য শর্ট সিলেবাসে হবে, আমরা শর্ট সিলেবাসে প্রশ্নগুলো সলভ করব। তো গণিতের জন্য শর্ট সিলেবাসটা এনাফ। তো গণিতে আসলে সবাই ফুল মার্ক তুলতে পারে না, বাট গণিতের 20-এর মধ্যে তুমি যদি 10 তুলতে পারো, 10+ তুলতে পারো, এটা কিন্তু এনাফ নাম্বার, এবং এই 10+ তুলতে পারলে তুমি টপ করতে পারবা। তো গণিতে কারো সমস্যা থাকলে তারা চাইলে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে ভালো করতে পারবা। তো আমরা কথা না বাড়ে আমরা আমাদের প্রশ্নটা সলভ করি। ঠিক আছে, আমাদের ক্লাসে ফিরে যাই। তো আমাদের প্রশ্ন দেওয়া আছে, দেখো তো আমরা বসালাম, কি আসলো, 0/0 ফরম্যাটে আসলো। তো এইটা এই এল হসপিটাল রুল জানতে হলে তোমাকে অবশ্যই সূত্রগুলো জানতে হবে, ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো জানতে হবে। ঠিক আছে, তো আমরা যখন বসালাম তখন কি আসছে, তখন আমাদের 0/0 ফর্মুলা। তখন আমরা কি করব, লব এবং হরকে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা জানি a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে বলো তো, a টু দি পাওয়ার x লন এ, তাই না, এই মানটা আমরা জানি। তারপর 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো, 0 আসে। এরপরে তুমি যদি এখানে x এর ভ্যালু বসাও, x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, 1 আসে। তার মানে আমি এখানে মানটা কত পাচ্ছি, দেখো লিমিট x টেন্ডস টু 0, তারপরে দেখো a টু দি পাওয়ার x লন a ডিভাইড বাই কত, 1। তো যেহেতু একবার ডিফারেন্সিয়েট করা হয়ে গেছে, দেন আমরা কি করব, এবার আবার আমাদের x এর যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটা লিমিটিং পয়েন্টটা, এটা আমরা বসাই দেব। বসানোর পরে দেখবা যে আবার 0/0 ফরম্যাট আসতেছে কিনা। তো আমরা যখন বসাইলাম, দেখো যদি আমি x = এই পয়েন্টে যদি আমি x = 0 বসাই, তাহলে এবার কি আসছে, a টু দি পাওয়ার 0 ইনটু লন a, তাই না। তাহলে এইটা আমাদের চলে আসছে। তাহলে দেখো আলটিমেটলি এখানে 0/0 আসে না, তার মানে এটাই কিন্তু আমাদের লনে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো তুমি জাস্ট মাথায় রাখবা যে লিমিটিং যে পয়েন্টটা দেওয়া আছে ওই পয়েন্টটা বসাই দিবা। বসানোর পরে যদি 0/0 ফরম্যাটটা আসে, তখনই তুমি এল হসপিটাল রুল ব্যবহার করবা। এবং এল হসপিটাল রুল ব্যবহার করার নিয়ম হচ্ছে তোমাকে কি করতে হবে, লব এবং হরকে অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে। কতক্ষণ করতে হবে, যতক্ষণ না তুমি এই পয়েন্টটা বসানোর পরে 0/0 ফরম্যাটটা না কাটতেছে। যতবার 0/0 আসবে ততবার তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। যদি আমি এখানে এই দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করে যদি আবার আমাদের যদি মনে করো 0/0 আসতো, তো আমরা কি করতাম, আবার ডিফারেন্সিয়েট করতাম। ঠিক আছে,
তো আমাদের একজন নাবিলা উত্তর দিয়ে দিয়েছে হ্যাঁ লন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে দেখো বি নাম্বার অপশনটা। তো এরপর আমরা পরের অপশনে চলে যাই, দেখো পরের প্রশ্নটা। তো এখানে একটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ দিয়ে দিছে। দেখো ওয়াই ইকুয়াল আমাদের বলছে এক্স কিউব লন এক্স। তো দুইটাই কি আমাদের ফাংশন না? দুইটাই ফাংশন। তো আমাদের এখানে ইউভি এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। দেখো দুইটাই ফাংশন না, যখন এমন থাকবে গুণ অবস্থায় তখন আমরা কি করব? ইউভি এর সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমাদের সূত্রটা কি জানি? যদি আমরা সূত্রটা পাশে লিখে দেই ডিএক্স অফ ইউভি, তো আমরা কি করব? ইউকে রেখে বাকিটাকে ডিফারেন্সিয়েট ডিভি বাই ডিএক্স। এরপরে কি করব? এরপরে ভি কে রেখে ইউকে ডিফারেন্সিয়েট ডিউ বাই ডিএক্স। ঠিক আছে, তো আমরা ইউকে ইউ ধরে নিলাম এক্স কিউব এবং ভি ধরেছি লন এক্স। তো এবার সূত্রগুলো বসাই দাও, দেন অ্যান্সার পেয়ে যাবা। তাহলে আমরা ওয়াই ড্যাশ, দেখো আমাদের এখানে কি ডি টু দি পাওয়ার 4। তো এই এখানে দেখো সংখ্যাটা কত দেওয়া আছে, ডি টু দি পাওয়ার 4, এখানেও ডিএক্স টু দি পাওয়ার 4। তার মানে এটা তোমাকে 4 বার ডিফারেন্সিয়েট করতে হবে। কি করতে হবে? এটাকে 4 বার ডিফারেন্সিয়েট করে যে অ্যান্সার আসবে ওইটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো চলো আমরা 4 বার ডিফারেন্সিয়েট করি। তো আমরা কিন্তু এখানে y1 দ্বারাও বোঝাতে পারি। এই যে y1 এটা দ্বারা কিন্তু বোঝায় যে একবার ডিফারেন্সিয়েট। ঠিক আছে, ডিফারেন্সিয়েট নাম্বার কতবার তুমি ডিফারেন্সিয়েট করতেছো। তো এটা y1, তার মানে আমি একবার ডিফারেন্সিয়েট করব। যে দেখো ইউ এর সূত্র, তো আমরা কি করব? ইউকে স্থির রাখলাম, তাহলে এক্স কিউব রেখে দিলাম। লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x হয়। প্লাস এবার কি লন এক্স কে আমরা স্থির রাখলাম, তারপর দেখো এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 3x², তাই না? তো এবার আমাদের কি করতে হবে? আমাদের আবার y2 বের করতে হবে। আমরা যদি এখানে একটু সমাধান পাশে লিখে রাখি, দেখো কাটাকাটি করে মানটা কি আসছে। এখানে তোমার হচ্ছে x² প্লাস 3x² লন এক্স। তো এই মানটা পাইলাম। ঠিক আছে, এবার আমরা কি করব? y2 বের করব। y2 মানে কি? যে আমাদের দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট। আমরা কি করছি? এই যে এই পার্টটাকে আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে x² কে ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো তো? x² ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে এখানে 2x। ঠিক আছে না? তারপরে দেখো প্লাস এই যে এইটা কিন্তু আবার কি আমাদের ইউভি সূত্র হয়েছে, এটা আবার ইউভি সূত্র। দেখো দুইটা ফাংশন কি আছে? গুণ অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এখানেও ইউভি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা ইউভি সূত্র দেখো 3x² স্থির রাখলাম, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1/x। দেন আবার লন এক্স কে আমরা কি করব? স্থির রাখলাম, তাহলে 3x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? দেখো এখানে হবে 6x। ওকে, তাহলে এটা গেল আমাদের কি দ্বিতীয়বার। তো আমরা যদি সংক্ষিপ্ত কাটাকাটি করে দেখো কি আর থাকতেছে, এখানে থাকতেছে 2x প্লাস হচ্ছে 3x, দেন হচ্ছে তোমার প্লাস হচ্ছে 6x ইন্টু লন এক্স। তো এই পার্টটা আমরা পাইলাম। দেখো 3x প্লাস আলটিমেটলি 3x প্লাস 2x, এটা কি হলো? 5x। তাহলে এবার আমরা দেখো y3 বের করব। তো y3 মানে কি? 5x কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এখানে কত থাকে? শুধুমাত্র 5। তারপরে এই যে এই পার্টে দেখো আবার আমাদের ইউভি সূত্র আছে না, এখানে দেখো আবার ইউভি সূত্র হচ্ছে। তাহলে 6x এখানে ইউ আর ভি হচ্ছে লন এক্স। তাহলে আমরা 6x কে স্থির রাখলাম, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে থাকে কত? 1/x। দেন আবার আমরা লন এক্স রাখলাম, 6x কে ডিফারেন্ট করলে দেখো এখানে থাকে 6। তাহলে দেখো এখানে আমাদের 5 কে আমাদের হচ্ছে 5x ছিল, তো আমাদের এখানে আলটিমেটলি রেজাল্ট থাকলো দেখো 5 প্লাস 6 প্লাস এখানে থাকলো কত? 6 লন এক্স। ঠিক আছে, তো এই পার্টটা থাকলো। দেন এবার আসলে দেখো এইটা কি কনস্ট্যান্ট না? 5 6 যোগ করলে কত? 11। 11 কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। তাহলে আমরা যদি y4 মানে চতুর্থবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কনস্ট্যান্টের মান কি? 0 চলে আসে। তাহলে 0 প্লাস এখানে দেখো 6 লন এক্স। 6টা কি কনস্ট্যান্ট, তাহলে এটাকে তো আমাদের ডিফারেন্সিয়েট করা যাবে না, আমরা কি বাইরে নিয়ে লন এক্স কে ডিফারেন্সিয়েট করব। তাহলে লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x। তাহলে তোমার এখানে চলে আসবে হচ্ছে 6 ইন্টু 1/x। দ্যাট মিনস অ্যান্সার কত হচ্ছে? 6/x। অতএব আমরা এখানে দেখো ডি টু দি পাওয়ার 4 y ডিভাইড বাই dx টু দি পাওয়ার 4, এটার মান কত পেলাম? এটার অ্যান্সার পেলাম হচ্ছে 6/x। তো তোমাকে যদি পর্যায়ক্রমিক এরকম দিয়ে দেয় তাহলে মানটা কিন্তু এতটা কঠিন দিবে না, তোমাকে মোটামুটি সহজ মানটাই দিবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু খুবই সহজ একটা তোমাকে ফাংশন দিয়ে দিয়েছে এবং এটার ইউভি ফরমেশনটা কিন্তু অনেক ইজিলি করতে পারবা। তো এখানে কিন্তু বেশি সময় লাগবে না, যারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতেছো তারা কিন্তু বেশি সময় লাগবে না, তোমরা খুব কম সময়ের মধ্যে এগুলো করে ফেলতে পারবা। ঠিক আছে, তো বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু একটু সময় নিলাম। তো এটা হতাশার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন এবার এতটা কঠিন হবে না গতবারের মতো। তো ইনশাল্লাহ এবার মোটামুটি প্রশ্ন সহজই হবে। তো আমাদের অ্যান্সারটা দেখো ডি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে নাবিলা। ভেরি গুড, রেসপন্স করতেছো, আশা করি প্রথম থেকে থাকবা। দেখো দ্বিতীয় আমরা 3 নম্বর প্রশ্নটা আমরা দেখি, সলভ করি। তো এইটা হচ্ছে আমাদের ডিরেক্ট সূত্র, এটা হচ্ছে ডিরেক্ট সূত্র, বইয়ের সূত্র দেওয়া আছে। তো সূত্রটা অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবা। তো এইটার যে সূত্র এটা ইকুয়াল তোমার হচ্ছে ডিরেক্ট সূত্র মনে রাখার চেষ্টা। দেখো নিচে কি আছে? x² - y না, এটার মনে রাখার উপায় হচ্ছে দেখো x² - y² আছে না, এখানে তোমার 1/2a, হ্যাঁ এখানে তোমার লন থাকে মডুলাস। দেখো নিচে আছে কি x² - y না, তাহলে x মাইনাস ওয়াইটা থাকবে, x মাইনাস এ থাকবে নিচে, x মাইনাস এ থাকবে নিচে, আর উপরে হবে হচ্ছে x প্লাস এ। তারপর আরেকটা সূত্র আছে তোমার হচ্ছে এমন থাকবে, দেখো সামেশন অফ dx ডিভাইড বাই a² - x²। যদি এমন থাকে তো সেটা হবে তোমার 1/2a
লন দেখো এখানে কি আছে a মাইনাস এক্স আছে না, তাহলে আমরা নিচে দেবো a মাইনাস এক্স আর উপরে দেবো কি a প্লাস এক্স। তো এই সূত্রগুলো একটু মুখস্থ করে নিও, এখান থেকে ডিরেক্ট সূত্র থেকে দেখো প্রশ্ন চলে আসে, ডিরেক্ট সূত্র থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো অবশ্যই সূত্রগুলো দেখে নিও এবং কিছু সূত্র দেখবা দেওয়া আছে মান যেগুলো 1, ঠিক আছে, যেগুলো মান হচ্ছে 1 এই সূত্রগুলো অবশ্যই দেখবা। যেমন তোমরা দেখবা যে অনেক সময় দেওয়া আছে লিমিট x টেন্স টু 0, ঠিক আছে, এখানে থাকে তোমার কত sin x ডিভাইড বাই x ইকুয়াল কত 1। তারপর আমি যদি বলি এখানে লিমিট x টেন্স টু 0, তারপর দেখো sin ax ডিভাইড বাই হচ্ছে আমরা যদি বলি tan bx, এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার কিন্তু a বাই b। তো এই ধরনের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো অবশ্যই পড়বা, এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসে, এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। তো আমাদের দেখো এটার সাথে মিলতেছে কোনটা, আমাদের a নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এটা ডিরেক্ট সূত্রগুলো অবশ্যই একটু দেখে নিও বই থেকে। এরপরে দেখো আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে। তো এই প্রশ্নটা জানার আগে তোমাদের একটা জিনিস আমি মনে করাই দিই, সেটা হচ্ছে দেখো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল হচ্ছে π/2। এই মানটা তোমরা পড়েছো, আমি জাস্ট একটু মনে করাই দিলাম। তাহলে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল কত, π/2। এবং দেখো আমাদের যদি কোথাও দেখো tan ইনভার্স x আছে এবং এটাকে যদি আমি cot-এ কনভার্ট করতে চাই, তাহলে আমি এটা কি লিখতে পারি, এটা সমান আমি লিখতে পারি হচ্ছে cot ইনভার্স 1/x। অর্থাৎ এই যে ভিতরে যে মানটা আছে না, এটা জাস্ট তুমি উল্টাই দিবা, তাহলে কি cot ইনভার্সে কনভার্ট করতে পারবা। আমাদের দেখো এখানে ফাংশনটা কিন্তু দুইটাই tan-এ দেওয়া আছে, দুইটাই কি দেওয়া আছে, tan-এ না, tan ইনভার্স দেখো একটা জিনিস এবং এখানে যে মানটা সেটা কিন্তু এটার উল্টা না, দেখো এটার কিন্তু পুরো উল্টা। এটা যদি এটা x হয় তাহলে এটা কিন্তু 1/x দেওয়া আছে, দেখো একই জিনিস। তো আমরা একটা সূত্র জানি, সেটা কি বলছিলাম, এই যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু কত, π/2। তো আমাদের এই জিনিসটাকে এই ফরম্যাটে নিয়ে যাইতে হবে। তাহলে আমরা কি করব, এই যে tan ইনভার্সটা আছে এটাকে উঠায় আমাদের cot ইনভার্সে নিয়ে যাইতে হবে। তাহলে cot ইনভার্সে নিয়ে যাওয়ার আমাদের যে সূত্র সেটা কি বলছিলাম, কি tan ইনভার্সের মাঝে যেটা আছে ওটাকে জাস্ট উল্টাই দিলে আমরা কি cot ইনভার্স পাবো। তাহলে দেখো এই প্রশ্নটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে কিন্তু আমরা সাজাই যদি লিখি, দেখো তাহলে এখানে তুমি লিখতে পারো tan ইনভার্স, সামনে ddx আছে, আচ্ছা ddx অফ tan ইনভার্স x কিউব ডিভাইড বাই e টু দি পাওয়ার x। ওকে, দেন দেখো এখানে আছে tan ইনভার্স e টু দি পাওয়ার x ডিভাইড বাই x কিউব। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই ফরমেশনে নিয়ে যাব, ঠিক আছে, এই ফরমেশনে নিয়ে যাব। তাহলে আমাদের কাজ কি হবে, জাস্ট এই যে tan ইনভার্সটাকে cot-এ নিয়ে যাওয়া, ঠিক আছে। তো ddx অফ tan ইনভার্স x কিউব ডিভাইড বাই e টু দি পাওয়ার x প্লাস cot ইনভার্স x কিউব ডিভাইড বাই e টু দি পাওয়ার x। দেখো তো সেম হয়ে গেছে না, এটা সেম না, তাহলে এটা সেম হয়ে গেলে এই মানটা কি হবে, টোটালটার মান হবে π/2। তার মানে ddx অফ π/2, আর π/2 এটা কি কনস্ট্যান্ট না, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো তো, মানটা আসবে 0। তাহলে এই 0ই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন কই দেখো তো, আমাদের এ নাম্বার অপশনে কিন্তু 0 দেওয়া আছে, তাহলে এ নাম্বারটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এই তো অ্যান্সার দিয়ে দিছে, ভেরি গুড নাবিলা, অনেকে দুইজন অ্যান্সার দিয়ে দিয়েছে, আব্দুর রহমান, সৌরভ অ্যান্সার দিয়ে দিছো, ভেরি গুড। তো আমরা পরের প্রশ্নে চলে যাই, দেখো 5 নম্বরটা। তো এই টাইপের প্রশ্নটা অনেক সময় তোমরা কনফিউজড হয়ে যাও। দেখো এখানে এফ অফ লিমিটের ভ্যালুটা, আশা করি প্রশ্নটা একটু হয়তো তোমাদের কাছে ঘোলা লাগতে পারে, তো পেজ কোয়ালিটি একটু সমস্যা। দেখো আমাদের লিমিটিং ভ্যালু আছে কত, 0 to 4 এবং এটার সমান কত আছে 6। তো এটা মাথায় রাখবা, যখন দেখো এটা আমাদের মনে করো এ থেকে বি হতে পারে, এ থেকে বি। তো আমাদের যদি এফ অফ এক্স ডিএক্স এইটার সমান যদি এটা হয়, বড় হাতের এ হয়, তাহলে অবশ্যই যদি লিমিটিং ভ্যালু সেম থাকে, এখানে যদি অন্য চলক আমি নিয়ে আসি, দেখো এফ অফ ওয়াই ডিওয়াই, এটাও মানও কিন্তু এই হবে। অর্থাৎ দেখো গঠনটা যদি সেম হয়, জাস্ট চলকটা ভিন্ন, দেখো এখানে ছিল এক্স বাট এখানে আসছে কি ওয়াই, জাস্ট এতটুকুই যদি পার্থক্য থাকে, বাট এই যে আমার লিমিটের মানটা এটা যদি সেম থাকে, তাহলে এটার সমান যেই অ্যান্সারটা হবে এইটার সমানও কি সেই মানটাই আমি পাবো। বুঝতে পারলা? দেখো আরেকটা যদি বলি, এই জিনিসটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। যদি আমাদের এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল যদি এ হয় এবং লিমিটিং পয়েন্ট যদি এ থেকে বিতে হয়, সেম ভাবে জাস্ট আমি এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই দেই, অর্থাৎ এক্সকে প্রতিস্থাপন করে ওয়াই দিয়ে দিই এবং লিমিটিং ভ্যালুটাও যদি সেম থাকে, তাহলে এইটার অ্যান্সার যা, এটার অ্যান্সারও কি হবে, সেম হবে, ঠিক আছে। তাহলে এই নিয়মটা ফলো করে আমরা এই প্রশ্নটার সমাধান করব। অর্থাৎ এই দেখো এখানে এই জিনিসটা ভ্যালু দেওয়া আছে বাট দিয়ে দিচ্ছে হচ্ছে এই ফাংশনটা, তাহলে এইটাকে আমার কি এই ফরম্যাটে, এই ফাংশনটাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, অর্থাৎ এফ অফ এক্স ডিএক্স নিতে হবে। বাট এখানে কি আছে, এক্স প্লাস 1 আছে। তো আমাদের প্রথম কাজ হবে, যখন এরকম প্রশ্ন দেখবা তখন তুমি কি করবে, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ওইটার সমান জেড ধরে নেবা। এক্স প্লাস 1 সমান কত,
জেড, ঠিক আছে। তো এবার যেহেতু লিমিটিং মানগুলো দেওয়া আছে তাহলে অবশ্যই কি জেড এর মান বসাইতে হবে। দেখো তো আমাদের এখানে হবে কি এক্স, এটা হচ্ছে জেড এর মান, যদি আমরা বসাই দেখো এক্স এর লিমিটিং পয়েন্ট কত, যখন -1, যখন -1। তো তুমি জেড এর মান কত ধরছো, এক্স প্লাস 1 না, তাহলে দেখো এক্স এর জায়গায় -1 বসা, তাহলে -1 প্লাস 1 মান কত, 0। তাহলে এক্স এর মান যখন -1 তখন জেড এর মান কত আসছে, 0 আসছে। এরপরে যখন x = 3, দেখো x = যখন 3 তখন জেড এর মান কত আসছে, 3 এই ফাংশনে বসাও, তাহলে দেখো 3 + 1 মান কত, 4 আসছে, তাই না। তো এবার আমরা যদি ট্রান্সফর্ম করে দিই, তাহলে দেখো লিমিটিং পয়েন্টটা কত আসছে, এখানে দেখো আমরা যখন -1 পাইছি তখন হয়ে যাচ্ছে কত, 0, যখন ছিল 3 তখন হয়ে গেল কত, 4, এবং আমরা x + 1 সমান কত ধরছি, z ধরছি, ঠিক আছে। এবং dx এখান থেকে যদি তুমি ডিরেক্ট ডিফারেন্সিয়েট করো তাহলে দেখো এই যে dx সমান সমান কি চলে আসছে, dz। তার মানে dx এর পরিবর্তে আমি কি বসাতে পারবো, dz বসাতে পারবো। তাহলে দেখো এখানে dz, তো আমরা কি বলছিলাম দেখো তো, এইটা আর এই ফাংশনটা কি সেম না, একই জিনিস না, জাস্ট x জায়গায় কি বসাইছি, z না। তাহলে এরকম যদি হয়ে যায় তাহলে এটার মান কি হচ্ছে, এরকম না, 0 থেকে a, এটা সমান আমি কি বলতে পারি, সমান বলতে পারি f of x dx, এটা কি বলতে পারি, সমান বলতে পারি। তাহলে এইটার ভ্যালু যেহেতু 6, তার মানে আমাদের এইটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু 6 হবে, ঠিক আছে। তাহলে এটার অ্যানসার কত হলো, 6। শর্টকাট তো মনে রাখা পসিবল না, অনেক সময় ভুলে যায়, তাহলে নিয়মটা দেখানো সবচেয়ে বেটার। শর্টকাট তুমি বাসায় বসে ইউজ করতে পারো, তো এটা আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। শর্টকাটটা অনেক সময় বলে, আমি এখানে নিয়ম দিয়ে দেখাই দেবো, যেগুলো শর্টকাটে করা যায় মনে রাখা পসিবল সেগুলো দেখাই দেবো, সমস্যা নেই। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, তো এটাও কিন্তু আমাদের সূত্র, এটা হচ্ছে সূত্র, এটা কিছুক্ষণ আগে যে সূত্র আমরা তোমাদের বলে দিলাম, যে দুইটা সূত্র দেখো, এই যে f of x dx সমান দেওয়া আছে 1/2a ln a plus x divided by a minus x plus c হলে f of x এর মান কত। আলটিমেটলি এটা হচ্ছে অ্যানসার, যাকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলে আমরা এটা পাবো। তো কাকে ইন্টিগ্রেট করলে আমরা এটা পাচ্ছিলাম বলো তো, আমরা সূত্র দেখছিলাম না, সেটা কত, 1/a² minus x স্কয়ার না, এই যে এই সূত্র দেখলাম না। তো এই দুইটা সূত্র কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে। দেখো সামেশন অফ 1/a² minus x স্কয়ার, যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো, ইন্টিগ্রেট করো, তাহলে অ্যানসার কত আসে, 1/2a ln of, দেখো নিচে কি আছে a minus x না, তাহলে তুমি নিচে সুন্দর মতো a minus x টা মনে রাখতে পারবা, আর উপরে রাখবা a plus x, ঠিক আছে। তারপর যদি আমাদের সামেশন অফ 1/x² minus a² থাকে, তখন কি হবে 1/2a ln, দেখো এখানে a² minus b², তার মানে কি a plus b আর a minus b মানটা পাবা, তাহলে নিচে কি আছে a minus b, তাহলে তুমি নিচে a minus b টা রাখো আর উপরে দিয়ে দাও a plus b, ঠিক আছে। তো এই দুটো সূত্র অবশ্যই মনে রাখার চেষ্টা করো, এখানে প্লাস সি দিয়ে দিবা যেহেতু অনির্দিষ্ট জগৎ, ঠিক আছে। তো এটা অবশ্যই দুইটা সূত্র কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর আসো 7 নম্বর প্রশ্নে। 7 নম্বরটা দেখো, এটা ডিরেক্ট সূত্র, একটা আমাদের বিপরীত ত্রিকোণমিতির সূত্র। তো এই ধরনের সূত্র দেখো আমাদের কি বলছিলাম, যে নিচে কি হতে পারবে না, নিচে মানটা অবশ্যই xy এর মানটা কি হবে না, xy এর মানটা, এখানে সূত্রটা কিন্তু ছিল xy এর মানটা 1 এর থেকে বড় হইতে হবে, মানটা পজিটিভ আসতে হবে, ঠিক আছে। তো এখানে কি হবে আমাদের, এখানে xy এর মানটা তোমার অবশ্যই বড় হইতে হবে 1 এর থেকে, ঠিক আছে। এটা অ্যানসার সূত্র ছিল, এরকম ভাবে কিন্তু সূত্র তোমাকে নিচে শর্ত দিয়ে দিয়েছিল, বইয়ে দেখবা যখন এই সূত্র ইকুয়াল এইটা, যখন কি xy এর মানটা 1 এর থেকে বড়, যদি তুমি 1 এর থেকে বড় না বসো, মানটা কি চলে আসে, নেগেটিভ চলে আসে, তখন ভ্যালুটা আবার হবে না, ঠিক আছে, পজিটিভ মানের জন্য এটা আসবে। তারপর দেখো 8 নম্বরে যদি যাই আমরা, y = 2x + b, এখানে y = 2x + b আমরা যদি সমীকরণটা বলি এরকম, y = mx + c, এটা তোমাদের কাছে বেটার হবে। এবং এটা দাও কোন ফরম্যাটে দেওয়া আছে, y² = 4x, তাই না, আমাদের এই ফরম্যাটে দুইটা নিয়ে যাইতে হবে। তো আমরা এখান থেকে যে সূত্রটা আছে দেখো, পরাবৃত্তের স্পর্শক হলে b ইকুয়াল কত, যদি আমাদের এই যে সরলরেখা এটা যদি এটার স্পর্শক হয়, তাহলে এটা শর্টকাট আছে c ইকুয়াল, এটা ডিরেক্ট সূত্র মনে রাখবা, ঠিক আছে, এটা সূত্রটা মনে রাখার চেষ্টা করবা। দেখো a ডিভাইড বাই, এটা সূত্রটা মনে রাখবা, ঠিক আছে, অর্থাৎ এটা তোমাকে বের করতে হবে। তাহলে এটা যদি আমরা বের করি, চলো, তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে y = 2x + b, এখানে এটাই bটা কত, bটা হচ্ছে c, এবং b এর মানটা তোমাকে বের করতে বলছে। এবং আমাদের আর সমীকরণ দেওয়া আছে y² হলো 16x, তাহলে আমরা এটা 4 × 4 × x লিখতে পারি। তাহলে আমাদের a এর ভ্যালু কত, এটা, তাহলে এখান থেকে আমরা দেখো b সমান কি লিখতে পারি, a/m, a কত আসছে, a আসছে 4, আর m এর মানটা কত আসছে দেখো তো 2x, এই x এর সাথে যেটা আছে এটা কি আমাদের m না, তাহলে এখানে বসায় দাও, তাহলে এটার অ্যানসার কত আসছে দেখো 2। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যানসার। তো কারেক্ট অ্যানসার দিয়ে দিছো সৌরভ, 4/2 নাবিলাও দিয়ে দিছো, সবার তোমাদের প্রিপারেশন মোটামুটি এগুলো সলভ করছো। তো এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, সবগুলাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু এবার অনেকটাই ইজি হওয়ার সম্ভাবনা রয়েছে গতবারের থেকে।
সেখান থেকে এই প্রশ্নটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। এখানে এই প্রশ্ন টাইপটা কিন্তু অনেক জায়গাতে আসছে, উৎকেন্দ্রিকতা নির্ণয়, এবং তোমাকে একটা শর্ত দিয়ে দিছে। দেখো বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের অর্ধেক। তো আমাদের এখানে তোমাদের একটা কনফিউজ কাজ করে যে আমরা কি এটাকে ধরবো না বিটাকে ক্ষুদ্র অক্ষ ধরবো, তাই না? তো একটা জিনিস মাথায় রাখো, দেখো আমরা যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ধরি তাহলে সূত্র কয়টা হতে পারে? সূত্র হতে পারে b²2b² অথবা 2a²b। এই জিনিসগুলো কখন হয়? যখন তুমি এই যে বিটাকে, যখন তুমি যাকে তুমি ক্ষুদ্র অক্ষ ধরো, তাই না, যাকে তুমি 2b²a যাকে তুমি হচ্ছে ক্ষুদ্র অক্ষ ধরো, ওটা কি থাকবে? ওটা উপরে হয়ে যাবে। তো এই দুইটা মান থেকে তোমার কিন্তু অ্যান্সারটা বের করতে হবে, ঠিক আছে? এখন এক্সাম হওয়ার পসিবিলিটি ডিপেন্ড করছে 15 তারিখে একটা নোটিশ দিবে, অর্থাৎ টোটালি তোমার হচ্ছে স্যাররা বসবে, স্যাররা বসার পরে ওখান থেকে সিদ্ধান্ত নেবে। তার আগে আসলে কিছু বলা যাচ্ছে না। তো যদি স্যাররা চেষ্টা করছে পরীক্ষা নেওয়ার, কারণ এটা একটা অনেক বড় একটা পাবলিক পরীক্ষা, প্রায় 80 লাখ প্লাস স্টুডেন্ট পরীক্ষা দিবে, তো এখানে সবার একটা ভোগান্তির ব্যাপার হবে। আবার যেহেতু সরকারও বলতেছে যেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, তো এই ক্ষেত্রে সরকার হয়তো একটা প্রেশার ক্রিয়েট করতে পারে পরীক্ষা নেওয়ার জন্য। তো এখানে আসলে সমস্যাটা প্রিপারেশন নিতে তোমাদের হবে। আর যদি পরীক্ষা না হওয়ার গুজব একবার ওঠে তাহলে পড়াশোনাটা ঠিকভাবে হয় না, এটা অনেকটা বাজে একটা ইফেক্ট। তো এই জিনিসটা একটু মাথায় না রেখে তোমরা ধরে রাখো যে 20 তারিখে পরীক্ষা হবে, এবং সমস্যাটা হচ্ছে টিকিট কাটা। যাদের বাড়ি থেকে ট্রেনে আসাটা বেশি মানে সহজ হয়, বা ট্রেন ছাড়া আর কোনো গতি নাই, তারা একটা টিকিট কাটে রাখতে পারো, কারণ টাকাটা অনেক সময় ম্যাটার করে না। দেখা গেলো কাজের সময় তোমরা টাকা পাচ্ছ না, এবং যদি যাওয়ার আগে যদি পরীক্ষা হয়ে যায় 20 তারিখে বাট তুমি টিকিট কাটলে না, তখন কিন্তু অনেক ভোগান্তি পড়তে হবে, ঠিক আছে? তো এটা অবশ্যই খেয়াল রাখো। টাকা পয়সা অনেক আসবে যাবে, বাট পরীক্ষার আগে যেন কোনো ভোগান্তি না হয়। তো 15 তারিখের পরে শিওর হয়ে তোমরা টিকিটটা কাটতে পারো, অন্তত ওকে 5 দিন আগে তোমাদের কিন্তু জানাই দেওয়া হবে। তো এটা এখন চিন্তা না করাই ভালো, এখন প্রিপারেশনটা নেওয়াই উচিত, ঠিক আছে? তো দেখো আমাদের এই যে এই টাইপের সূত্র যেটা বললাম, দেখো উপরে যেটা থাকে, এই উপরে যেটা থাকে সেটাকে ধরা হয় কি ক্ষুদ্র, ঠিক আছে? এটা ধরা হয় ক্ষুদ্র। তো প্রশ্ন তুমি যেভাবে খুশি দুইভাবে অ্যান্সার করো। তুমি চাইলে বিটাকেও ক্ষুদ্র ধরতে পারো, এটাকেও ক্ষুদ্র ধরতে পারো। যদি বি ধরো ক্ষুদ্র তাহলে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর যদি এ কে ক্ষুদ্র অক্ষ ধরো তাহলে তোমাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমরা বিটাকে ধরে নিলাম, তাহলে আমরা বিটাকে যদি ক্ষুদ্র অক্ষ ধরি তাহলে দেখেন আমি কি হবে, যে আমাদের বলছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আচ্ছা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লিখলাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? ক্ষুদ্র অক্ষের অর্ধেক হবে। তাহলে ক্ষুদ্র অক্ষ মানে কি? আমরা 2a জানি না, এটার কি অর্ধেক, আচ্ছা এটার অর্ধেক। আবার ই মানে কত জানি? ই সমান হচ্ছে √1 মাইনাস, দেখো যাকে ক্ষুদ্র ধরছে ওটা কিসকে উপরে থাকে, তাহলে b²/a²। তাহলে আমাদের b²/a² এই ভ্যালুটা আমার লাগবে। এই ভ্যালুটা কই থেকে পাবো? এই ভ্যালুটা আমরা এই যে এখান থেকে পাবো। তাহলে দেখো আমাদের এখানে আলটিমেটলি 2 কাটা গেল। এটাকে দেখো এই পাশে যদি গুণ হয়ে যায় তাহলে আমি দেখো এখানে কি পাচ্ছি, এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে 2b² / a² কত 1 না? দেখো এই টু কাটা গেল, তাই না? আর থাকলো কি এ এটার সাথে আর গুণ হয়ে গেল, তাহলে a² হলো, এবার থাকলো 1। তাহলে তুমি দেখো b²/a² ভ্যালুটা কিন্তু ইজিলি বের করতে পারছো 1/2, ঠিক আছে না? এই ভ্যালুটা এখানে এসে বসায় দাও। তাহলে যদি বসায় দাও দেখো √1 - 1/2। তো আমি যদি এখানে সমাধান করি, দেখো আমাদের এখানে কি আসছে? √, আচ্ছা সরি এখানে আমাদের বি হবে, হ্যাঁ এখানে বি হবে, ভুল হয়ে গেছে, সরি ভুল হয়ে গেছে, এখানে প্রশ্নটা উল্টাপাল্টা হয়ে গেছে, একটু ওয়েট। এখানে অ্যান্সারটা ঠিকই আছে, বাট 1/, তোমার বি বাই এর উত্তর হচ্ছে হাফ আসবে, এটা আমরা রাখলাম। কিভাবে আসে দেখাই দিই। দেখো 2b²/a = যেটাকে ক্ষুদ্র ধরছি না, এটা সমান হবে 2b, ঠিক আছে? তাহলে এখানে থাকলো হাফ, তাহলে 2 কাটা গেল। তাহলে দেখো এখানে আমরা বি কাটা যায়, তাই না? এই পাশে একটা বি, এই পাশে একটা বি উঠে গেল, তো থাকলো কত? দেখো তো থাকলো হচ্ছে আমাদের 2b থাকলো, আর নিচে থাকলো a। এটা গেল কত? এটা গেল 1। তাহলে আমরা 2টাকে ওই পার নিয়ে গেলাম, তাহলে দেখো b/a এটা সমান কত আসছে? 1। তার মানে b²/a², এটার ভ্যালু কত? এটার ভ্যালু কিন্তু আলটিমেটলি 1/4, ঠিক আছে? আলটিমেটলি কত হলো? 1/4, ঠিক আছে? এভাবে আমাদের এভানটা আসবে। তাহলে এখানে একটু আমাদের গরমিল পেয়ে গেছিলো, এর যায় কি হবে? বি হবে, ঠিক আছে? বাট বাদ বাকি সবই ঠিক আছে। তাহলে দেখো √1 - 1/4, ঠিক আছে? তাহলে এখানে দেখো 4 - 1 মানে কত? 3, তাহলে √3, আর 4কে রুট করলে কত হবে? 2, তাহলে 3/2 হবে আমাদের উত্তর। তো এটা হচ্ছে অ্যান্সার। জাস্ট এখানে একটু মিস্টেক হয়েছিল, দেখো উপরে যেটা থাকবে এখানেও কি সেটাই হবে, ঠিক আছে? ক্ষুদ্র অক্ষ। আচ্ছা দেখো পরের প্রশ্ন আমরা যাই, 10 নম্বর প্রশ্নে। দেখো একটি বিন্দুতে লম্বভাবে ক্রিয়াশীল, এটা একটা ভেক্টর থেকে আসা প্রশ্ন, যেহেতু ভেক্টর আমাদের ওই সিলেবাস আছে তো আমরা এটা নিছি, তো ভেক্টরও তোমাদের কাজে লাগতে পারে। দেখো বিন্দুতে লম্বভাবে ক্রিয়াশীল, এক বিন্দুতে লম্বভাবে ক্রিয়াশীল p
পি ভেক্টর এবং কিউ ভেক্টর বলের লব্ধি পি বলের সাথে কত কোণ ক্রিয়া করে। দেখো দুইটা ভেক্টর যদি লম্বভাবে কাজ করে, দুইটা ভেক্টর যদি লম্বভাবে কাজ করে দেন আমাদের বলছে দুইটা ভেক্টর লম্ব, তাহলে এদের লব্ধিটা, এদের যে লব্ধি গেল এই লব্ধিটা পি ভেক্টরের সাথে আসলে কত ডিগ্রি কোণ তৈরি করে। তো এটাকে আমরা কিউ ধরলাম, এটাকে আমরা পি ধরলাম, ঠিক আছে। তো আমাদের লব্ধির সাথে ভেক্টরের যে মধ্যবর্তী কোণ এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করে বের করতে হবে। তাহলে আমাদের থিটার সাথে যেহেতু বের করতে বলছে তাহলে আমাদের সূত্রটা কি হবে দেখো তো, ট্যান থিটা এটা সমান কি হবে, যার সাথে কোণ সেটা থাকবে সিঙ্গেল, তাহলে পি প্লাস কিউ কজ আলফা। দেখো তোমার কিন্তু ভ্যালু দিয়েছে আলফার মান কত 1, আলফার মান 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে দেওয়া হচ্ছে তোমার কিউ সাইন আলফা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের পি এর ভ্যালু বের করতে হবে, কিউ এর ভ্যালু বের করতে হবে, এখানে কোনো ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে। আমাদের পি বের করতে হবে, দেখো পি সমান কত হবে, তাহলে পি ভেক্টরের মান বের করো, 2 এর পর স্কোয়ার যোগ হচ্ছে -2 এটার পর স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার, তাহলে মান কত দেখো 4 4 4 8 9, 9 কে রুট করলে কত থাকে বলো তো 3, পি এর মান পেয়ে গেলাম। আর কিউ এর ভ্যালুটা বের করো, তাহলে কিউ এর ভ্যালুটা আমরা যদি একবার বের করি √3 পরে স্কোয়ার করলে 3 থাকে, তারপর √3 পরে স্কোয়ার করলে কত থাকে 3 থাকে, আবার দেখো +3 থাকে, তাহলে 3 এটা কত 9, তাহলে এখানেও কত আমাদের দেখো 3 থাকতেছে না, এখানে দেখো 3 থাকতেছে, তাহলে মানগুলো বসাই দাও। তাহলে দেখো এখানে কিউ এর মানটা কত 3, sin 90 ডিগ্রির মান কত 1 ডিভাইড বাই এখানে পি এর মান কত পেলাম 3, এখানে দেখো আমাদের কত আসছে কিউ ইনটু cos আলফা, এটা ভ্যালু কিন্তু 0, cos 90 ডিগ্রির মান 0, তার মানে 3 × 0। তাহলে আলটিমেটলি তুমি tan থিটা এটা সমান পাইলা কত, এটা সমান পাইছো কিন্তু 1, 3/3 মানে কত 1, তাহলে থিটার সমান কত আলটিমেটলি দেখো tan ইনভার্স 1, তার মানে এটার ভ্যালু কত 45 ডিগ্রি, এবং অ্যান্সার কত হবে 45 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু দুইটা ভেক্টরের মান সমান, দেখো আমরা এটাও জানি দুইটা ভেক্টরের মান যদি সমান হয় তাহলে কি করে, এই লব্ধিটা কি করে ঠিক মাঝ বরাবর যাবে। দুইটা ভেক্টরের মান যদি সমান হয় তাহলে লব্ধি কি করবে ঠিক মাঝ বরাবর যাবে। তাহলে টোটাল যে কোণটা সেটা যদি আলফা হয় তাহলে থিটার যে মানটা, এই যে থিটা, এই থিটার মানটা কত হবে α/2, কখন, যখন পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মানটা সমান হবে, ঠিক আছে। যখন মানটা সমান হবে তখন আমাদের কি হবে, থিটা = α/2, মধ্যবর্তী কোণের অর্ধেক। আচ্ছা, তো অ্যান্সার কি হবে 45 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার। তো পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, দেখো আমাদের ওয়াই এখানে প্রশ্নটা একটু আছে, আমরা প্রশ্নটা তুলি। দেখো এখানে তোমাকে ওয়াই সমান দিয়ে দেওয়া আছে cot ইনভার্স √1 + cos x ডিভাইড বাই 1 - cos x। তো এখানে তোমাদের বেশ কিছু সূত্র জানতে হবে, সেটা দেখো আমরা জানি কি 1 + cos 2x, এটার মানে কত, এটা মানে কিন্তু 2 cos স্কয়ার x, ঠিক আছে। আবার 1 - cos 2x, এটা মানে কত, এটা মানে কিন্তু 2 sin স্কয়ার x। তো আমাদের যে গুণিতক কোণগুলো দেখো, x কে আমরা কি লিখতে পারি 2 ইনটু, দেখো এখানে যে x আছে, দেখো cos x আছে, এই cos x কে আমরা কি লিখতে পারি cos ইনটু 2 ইনটু x/2 লিখতে পারি না, অর্থাৎ 2 ইনটু x এই ফরম্যাটে আমাকে নিয়ে যাইতে হবে, 2 ইনটু x এই ফরম্যাটে নিয়ে যাইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে লিখি, দেখো cot ইনভার্স √1 + cos ইনটু 2 ইনটু x/2, তো দেখো 1 + cos 2x এর ফরম্যাট চলে আসলো, তারপর দেখো 1 - cos 2 ইনটু x/2, তাহলে দেখো এর নিচেও কি আসলো 1 - cos 2x এর ফরম্যাট চলে আসলো। তাহলে আমরা উপরে কি পাইছিলাম 2 cos স্কয়ার x, আর নিচে পাইলাম কত 2 1 - cos 2x মানে কত 2 sin স্কয়ার x। এই ভ্যালুগুলো বসা দাও, x মানে কত, এখানে x কিন্তু x/2, তাহলে দেখো cot ইনভার্স √ উপরে থাকলো কত 2 ইনটু cos স্কয়ার x/2, আর নিচে থাকলো কত 2 ইনটু sin স্কয়ার x/2। তো তোমার 2 কাটা যাবে, স্কয়ার আর স্কয়ার এখান থেকে রুট উঠে যাবে, তাহলে cos বাই sin মানে কত cot। তাহলে তোমার এখানে ভ্যালুটা আসছে হচ্ছে দেখো cot ইনভার্স ইনটু cot x/2, তার মানে এটার ভ্যালু কত আসছে, মানে cot আর cot ইনভার্স এটা গেলে কত থাকে, এখানে হয়ে যাবে x/2। তো y এর ভ্যালুটা পাইলাম, তো y এর ভ্যালুকে আবার কি করতে হবে, ডিফারেনশিয়েট করতে হবে। অতএব আমরা কি বলতো dy/dx এটা সমান কত হবে, ddx অফ x/2, তার মানে অ্যান্সার কত বলো তো, অ্যান্সার হবে 1/2 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এই ত্রিকোণমিতিক সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের লাগে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার চেষ্টা করতে হবে। অন্তরীকরণ করতে গেলে তোমাকে অবশ্যই ত্রিকোণমিতিক সূত্রগুলো লাগবেই, মাস্ট। এবার আসলে একটা ম্যাট্রিক্সের থেকে প্রশ্ন দিয়েছে, একটা সহজ প্রশ্ন, এটা তোমরা সবাই পারবা। দেখো গুণফল দেওয়া আছে, গুণফল = ম্যাট্রিক্সের সমতা থেকে করতে হবে। তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্সের আগে কি করতে হবে, গুণ করতে হবে। তো গুণ করে এটার মাত্রায় চলে আসবে, তখন আমরা কি x y এর ভ্যালুটা বের করব। তো আমাদের এটা কিন্তু খুব ইজিলি করা যাবে, ঠিক আছে। তো দেখো 12, এখানে আমাদের x y এর মানটা আমরা আগে গুণ করে দিই, গুণ করলে আমাদের সবচেয়ে বেটার হয়। দেখো গুণ করে দিই, গুণের নিয়ম কি, আমরা প্রথম সারি দিয়ে এই দুইটা কলামকে কি করে দেব, গুণ করে দেব, সারি দিয়ে কলামকে গুণ, তাই না। তাহলে দেখো এখানে থাকছে কত y + 3 × 5 = 15, আর নিচে থাকছে দেখো
এক্স প্লাস হচ্ছে 3x। তো এটা আমাদের গুণফল পেয়ে গেলাম। গুণফল এগুলো কত দেওয়া আছে 12 আর এই যে 4, ঠিক আছে। তো এদের কারেসপন্ডিং যে ভুক্তিগুলো সেগুলো কি হবে সমান হবে। দেখো এইটা এটার সমান হবে এবং কি এইটা আর এই যে এইটা সমান হবে, ঠিক আছে। তাহলে x প্লাস 3x মানে কত 4x। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে 4x ইকুয়াল কত, 4x ইকুয়াল তুমি পাচ্ছ 4, তার মানে x এর ভ্যালুটা কত, x এর ভ্যালুটা আলটিমেটলি 1, ঠিক আছে। তো এবার আমাদের মান লাগবে কি y প্লাস 15, y প্লাস 15 এটার সমান কত, এটার সমান হচ্ছে 12। তার মানে y এর মানটা কত দেখো তো 12 থেকে 15 বাদ দিলে থাকে কত -3। তাহলে আমাদের x এর মানটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে x এর ভ্যালুটা কত আসছে দেখো, x এর মান হচ্ছে 1 এবং y এর মানটা কত -3 এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু আসে, তো সমতা থেকে প্রশ্ন কিন্তু আসে। তো সমতা থেকে এরকম থাকলে গুণ করে দিবা, গুণ করে তোমার কি দেখো এই ডান পাশে যে মাত্রার সমীকরণ দেওয়া ম্যাট্রিক্স পাচ্ছ ডান পক্ষেও কি সেম মাত্রার সমীকরণ থাকবে, ঠিক আছে। তো এরকম থাকলে আমরা কি প্রথমটা সমান দ্বিতীয়টার সমান, কারেসপন্ডিং যে ভুক্তিগুলা সেগুলো কি হবে সমান হবে। তো এইখান থেকে আমরা তারপরে এক্স ওয়াই এর ভ্যালুটা বের করতে পারবো। তো এই সমতা থেকে কিন্তু এক্স ওয়াই এর ভ্যালুটা আসা দেখবা যে অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে। এই টাইপটা কিন্তু গুরুত্বপূর্ণ। অবশ্যই ম্যাট্রিক্স থেকে যদি প্রশ্ন আসে দেখবা যে এই টাইপ থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, এই টাইপ থেকে প্রশ্ন আসবে। তো ম্যাট্রিক্স থেকে আরো কিছু তথ্য জেনে নিবা। এরপর দেখো 13 নাম্বারটা, দেখো এই যে একটা মূল নিয়মের অন্তরীকরণ। তো মূল নিয়মের অন্তরীকরণটা কি দেখো, আমরা জানি এই যে দেখো এই যে ডি ডিএক্স অফ, যদি এফ অফ এক্স এটা যদি একটা ফাংশন হয়, যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তো এইটা ইকুয়াল মূল নিয়মের যে ডিফারেন্সিয়েশন সেটা লেখা যায় এক্স টেন্স টু এইচ, ঠিক আছে, এক্স টেন্স টু এইচ। তারপর তোমার এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে। তো এইটা মানেও যা এই যে ডিফারেন্সিয়েশন মানেও কি তাই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট মানে দাও। অর্থাৎ আবার এটাকে তোমরা এফ ড্যাশ এক্স দিয়েও প্রকাশ করতে পারো। এই ড্যাশ মানে উপরে মাথার উপর ডট মানে এটা দ্বারা কি বোঝায় ডিফারেন্সিয়েট বোঝায়। তো আমাদের এটা দ্বারা যদি ডিফারেন্সিয়েট বোঝায় দেখো তো সেক এক্স প্লাস এইচ আর সেক এক্স, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এফ অফ এক্স এটা কিন্তু মানে কত সেক এক্স, এটা মানে কি সেক এক্স। তাহলে এখানে যে মানটা দেওয়া আছে এটা দ্বারা বোঝাচ্ছে যে সেক এক্স এর ডিফারেন্সিয়েশন, তো সেক এক্স এর ডিফারেন্সিয়েশন সূত্র কি, এই যে নিচে দেওয়া আছে সেক এক্স ইনটু tan x, এই যে ডি নাম্বারটা কিন্তু এটা সূত্র। তো এটাই আলটিমেটলি আমাদের চাইছে, এটা মূল নিয়মে তোমাকে বিভ্রান্ত করার জন্য দিয়ে দিয়েছে। মূল নিয়ম মানে কি জাস্ট ডিফারেন্সিয়েশন। তাহলে আমাদের সেক এক্স এর ডিফারেন্সিয়েশন কত আমরা সূত্র জানি, সেক এক্স ইকুয়াল কত বলতো সেক এক্স ইনটু tan x, সেক এক্স ইনটু tan x, ঠিক আছে। তো এইভাবে ইজিলি বের করতে পারবা। তো অবশ্যই ঘাবড়ানোর কিছু নাই, এরকম ভাবে দেখবা মানগুলো খুবই সহজ, ঠিক আছে। তো এরপরে যদি আমরা যাই তো আমাদের 14 নম্বর প্রশ্ন, দেখো এখানে মূল বিন্দু থেকে x cos sin আলফা প্লাস y cos আলফা ইকুয়াল টু p, দেখো এটা সমীকরণ আমাদের অনেকটাই পরিচিত। তো এই যে সমীকরণটা দেওয়া আছে এটা কোন ধরনের সরলরেখার সমীকরণ, যদি একটা সরলরেখা দেখো, যদি একটা সরলরেখা এখানে আমাদের x অক্ষ y অক্ষ দিলাম, যদি একটা সরলরেখা এমন হয় যেন দেখো আমাদের এই যে সরলরেখাটা এই যে এখানে যে কোণটা আছে এটা হচ্ছে আলফা, ঠিক আছে। তো তোমাকে এখন বলছে আমাদের সমীকরণ দেখো সমাধান x sin আলফা এটা কোন ধরনের সরলরেখা, এই যে আমাদের যে সরলরেখাটা দেওয়া আছে এটা কিন্তু এই সরলরেখা, ঠিক আছে। x sin আলফা প্লাস y cos আলফা ইকুয়াল যদি p হয়, দেখো এই যে দূরত্বটা না, এই যে দূরত্ব এটা সমান হচ্ছে p, ঠিক আছে। এমন একটা সরলরেখা যেটা মূল বিন্দুর সাথে একটা লম্ব দূরত্ব, সেটা হচ্ছে দূরত্বটা কি করছে এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করছে। তাহলে আমাদের যে সরলরেখাটা পাচ্ছে এই সরলরেখার সমীকরণটা হচ্ছে x
সাইন আলফা প্লাস হচ্ছে ওয়াই কজ আলফা ইকুয়াল টু বলো তো পি। এই পিটা কি, এই যে আমাদের মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব দৈর্ঘ্য যদি পি হয়, কোনো একটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি মূল বিন্দু থেকে পি হয় এবং এই সরলরেখাটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে, তাহলে সমীকরণটা কি হবে, এক্স সাইন আলফা প্লাস ওয়াই কজ আলফা ইকুয়াল টু পি। ঠিক আছে, তো বলছে এই সরলরেখার লম্ব সরলরেখা, এটারই লম্ব সরলরেখা কত ডিগ্রি কোণ তৈরি করে। তো আমরা ঢাল সমান কি জানি বলো তো, ঢাল, এই ঢাল সমান আলটিমেটলি জানি ট্যান থিটা, ঢাল সমান কি জানি ট্যান থিটা, এবং এই থিটা সমান কি, থিটা সমান কিন্তু আলটিমেটলি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, দিকের সাথে উৎপন্ন কোণ। ঠিক আছে, থিটাটা। তো আমাদের এই যে সরলরেখাটা দেখো, এইটার যে ঢাল, লম্ব রেখার ঢাল কি হবে আমরা জানি কি, দেখো তো লম্ব রেখার ঢাল, তো আমরা জানি কি দুইটা রেখার যদি ঢালের গুণফল ইকুয়াল যদি -1 হয়, তাহলে কি হবে, দুইটা রেখার লম্ব, তাহলে আমাদের m2 এটা সমান কি হবে, -1/m1। তাহলে অবশ্যই যে প্রথম যে রেখার ঢাল আছে, 1 নম্বর যে রেখাটা আছে, এইটার যে ঢাল, এই ঢালটাকে তুমি যদি উল্টায় দাও এবং চিহ্ন যদি পরিবর্তন করে দাও, তাহলে কি পাবা, লম্ব রেখার ঢাল পাবা। তাহলে আমরা একটা ঢাল বের করি, ঢাল বের করার সূত্র কি বলতো, এর ঢাল m সমান হচ্ছে x এর সহগ ডিভাইড বাই হচ্ছে y এর সহগ। ঠিক আছে, m1, অতএব তাহলে m2 সমান কি হবে, m2 সমান কি হবে, দেখো তো মাইনাস আছে না, তাহলে মাইনাসটা উঠে গেল, তাহলে আলটিমেটলি উপরে থাকবে হচ্ছে y এর সহগ ডিভাইড বাই হচ্ছে x এর সহগ। ঠিক আছে, x এর সহগ, তাহলে y এর সহগ এখানে কত, y এর সহগ দেখো এখানে cos আলফা দেওয়া আছে, আর নিচে আছে কত, সাইন আলফা হবে। ঠিক আছে, দ্যাট মিনস এখানে মানটা আসছে কত, কট আলফা। বাট আমাদের আনতে হবে কি বলতো, m সমান হচ্ছে ট্যান আলফা আনতে হবে। তাহলে কট আলফা থেকে ট্যান এ কনভার্ট করার সূত্র কি, যদি আমরা এখানে এই জিনিসটা করি, দেখো ট্যান ইন্টু π/2 মাইনাস আলফা, এটা মানেও কিন্তু কট আলফা, এটা মানে কট আলফা। তো আমি কি বলছিলাম, m ইকুয়াল টু দেখো ট্যান থিটা, এই যে m ইকুয়াল টু কত, ট্যান থিটা না, এই ফরম্যাটে নিয়ে যাইতে হবে, যেন থিটা কি হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে আমাদের ট্যান থিটাটা কনভার্ট করতে হবে, এখানে দেওয়া আছে ট্যান আলফা। ঠিক আছে, কট আলফা দেওয়া আছে, তাহলে আমাদের কি কট আলফা সমান লিখতে পারি ট্যান ইন্টু π/2 মাইনাস আলফা। তার মানে এই যে এটা কি থিটা হচ্ছে না, তাহলে থিটা কত হচ্ছে, দেখো তো π/2 মাইনাস আলফা হচ্ছে আমাদের ধনাত্মক উৎপন্ন কোণ। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই প্রশ্নটা আসলে আমাদের এইভাবে সলভ করতে হবে। তো এরপরে আমাদের দেখো 15 নাম্বার প্রশ্ন। তো এখানে তোমাকে বলছে কোন একটা বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক তোমাদের দিয়ে দিছে, কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে দিছে, বলছে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত, বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত। তো আমাদের পোলার স্থানাঙ্ক বের করার শর্ত আমরা জানি, সেটা কি বলতো, পোলার স্থানাঙ্ক কিভাবে করে, আর থিটা এটা বের করে। তাহলে আর এর মানটা কত, আর এর মান হচ্ছে √x² প্লাস y² এবং থিটার ভ্যালুটা কত, থিটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স y/x। ঠিক আছে, চলো বের করি। তো দেখতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে, তার উপর থিটার মানটা ভিন্ন ভিন্ন হবে। তাহলে আমরা এখান থেকে আর এর মানটা বের করি, অতএব আর এটা সমান কত, x এর মান কত, এটা হচ্ছে প্রথমটা যে ভুজ, এটা হচ্ছে x, এটা হচ্ছে কোটি হচ্ছে y, মানে -1² প্লাস হচ্ছে √3²। তাহলে 1 + 3 মানে কত, 4, 4 কে রুট করলে কত থাকে 2। আর এর মান অলরেডি পেয়ে গেলাম, আর এর মান 2 পেয়ে গেছি। এবার তোমাদের থিটার মানটা লাগবে। তো থিটা দেখো আমাদের প্রথম x হচ্ছে মাইনাস, y হচ্ছে পজিটিভ, তাহলে এটা কয় চতুর্ভাগে, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু চলে গেছে। তো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি জানি, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে হয়ে যায় তোমার পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x। তাহলে এখানে তোমার পাই মাইনাস কি হবে, মডুলাস যেহেতু দিয়ে দিয়েছি, তাহলে কি 1টা পজিটিভ হয়ে গেল, তাহলে তোমার হচ্ছে √3/1। আর tan ইনভার্স √3 মানে কত, tan কয় ডিগ্রি মানে √3, tan 60 ডিগ্রি মানে কিন্তু √3। তাহলে তোমার এখানে চলে আসবে কত, π/3, তাহলে পাই মাইনাস π/3। তাহলে দেখো 3π মাইনাস পাই মানে কত, আলটিমেটলি 2π ডিভাইড বাই 3। তাহলে আমাদের যে আর থিটা, এটার ভ্যালু কত আসলো, আর এর মান আসলো 2 এবং থিটার মান আসলো কত, 2π/3, এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আমাদের সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো পরবর্তী প্রশ্ন যদি চাই আমরা, দেখো 16 নাম্বারটা। তো এখানে ln 1 + x / x, তো এটা কিন্তু আমাদের ডিরেক্ট সূত্র। তো এই সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। দেখো এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। তো এই সূত্রগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। যেমন লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x ডিভাইড বাই x ইকুয়াল tan ইনভার্স x ডিভাইড বাই x। এই ভ্যালুগুলোর মান কত, এই ভ্যালুগুলোর মান হচ্ছে 1। ঠিক আছে, তো এই মানগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। এরপরে দেখো আমরা যদি 16 নাম্বার, আমাদের এখানে 17 নাম্বার প্রশ্ন আমরা চলে আসছি। তো
তোমাদের দেখো 17 নম্বর প্রশ্ন কি আছে, cos a প্লাস cos c ইকুয়াল sin b দেওয়া আছে, তাহলে sin b প্লাস c এর মানটা কত? খুবই ইজিলি করা যাবে, ঠিক আছে, খুবই ইজিলি করা যাবে। cos কোনটা, হ্যাঁ cos এর ক্ষেত্রেও সেম হবে। তোমার এই সূত্রে যদি বলি যে লিমিট x টেন্ডস টু 0 cos x ডিভাইড বাই x, এটা মানে হচ্ছে 1, অর্থাৎ কোণের সাথে যেটা আছে ওইটা যদি নিচে থাকে ওভাবে থাকলেই এটার অ্যান্সার হবে 1। তো আমাদের দেখো cos a প্লাস cos c ইকুয়াল sin b দেওয়া আছে, তাহলে sin b প্লাস c এর মানটা কত? তো যখনই এই যে এরকম কোণগুলো দেওয়া থাকে, এরকম কোণগুলো দেওয়া থাকে, আমরা কি করি, আমরা হচ্ছে cos c প্লাস cos d এর সূত্র আমরা অ্যাপ্লাই করি, তাই না, cos c প্লাস cos d এর সূত্র অ্যাপ্লাই করি। তো তোমাকে cos c প্লাস cos d এর সূত্র তো অবশ্যই জানতে হবে, তো cos c প্লাস cos d এর সূত্র অবশ্যই জানতে হবে। তো cos c প্লাস cos d এর সূত্র কি, cos c প্লাস cos d এর সূত্র আমরা যদি পাশে একটু তোমাদের লিখে দিই, সেই সূত্র একবারই করে দেখো, cos a প্লাস cos c আমরা একবার লিখি, cos a প্লাস হচ্ছে cos c ইকুয়াল কত হবে, sin b। তো আমরা এই পাশে cos c প্লাস cos d এর সূত্র অ্যাপ্লাই করব। তো cos c প্লাস cos d এর সূত্র হচ্ছে 2 sin a প্লাস b, 2 sin a প্লাস b ডিভাইড বাই 2 ইনটু sin c মাইনাস d, ঠিক আছে, এখানে হবে কি বলতো c প্লাস d, 2 sin c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d, তাহলে c কত ধরছি, এই যে d মাইনাস c হবে, ঠিক আছে, এখানে d মাইনাস c হবে, d হচ্ছে c মাইনাস a ডিভাইড বাই 2, এবং এখানে দেখো sin b আছে না, এটাকে আমরা লিখতে পারি, এখানে আমরা দেখো এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে 2 আছে না, দেখো আমরা sin 2 sin এর সূত্র আছে না, 2 sin 2 এর সূত্র অ্যাপ্লাই করব। দেখো sin 2 এ যদি অ্যাপ্লাই করি তাহলে 2 ইনটু এই যে b বাই 2 এটা লিখতে হবে। দেখো তো এইটা এটা কি সেম না, এটা সেম। তো আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা ত্রিভুজের তিনটা কোণের যে সমষ্টি, এটা যদি a কোণ হয়, এটা b কোণ, এটা c কোণ, তো আমাদের a কোণ প্লাস b কোণ প্লাস c কোণ, a মান কত, a মান হচ্ছে 180 ডিগ্রি পাই, তাই না। তাহলে তোমার যদি এখানে আমি বলি, দেখো আমাদের এখানে a প্লাস c এর মানটা লাগবে, তাহলে আমরা যদি a প্লাস c, এই যে a প্লাস c, দেখো আমি যদি a প্লাস c এর মানটা বসাই, দেখো a প্লাস c এর মানটা কত আসছে, a প্লাস c মানে কিন্তু পাই বাই b আসছে, তাহলে a প্লাস c ডিভাইড বাই 2 এটা সমান কত, এটা সমান কিন্তু পাই মাইনাস b ডিভাইড বাই 2, এই ভ্যালুটা আসছে, ঠিক আছে। তাহলে আমরা এই যে a প্লাস c বাই 2 আছে না, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, পাই মাইনাস b ডিভাইড বাই 2, এই মানটা বসাতে পারি। তাহলে দেখো 2 ইনটু সাইন আসলো, তো এখানে কি লিখলাম, পাই মাইনাস b ডিভাইড বাই 2, ঠিক আছে, ইনটু সাইন c মাইনাস a ডিভাইড বাই 2। তো এখানে দেখো কি sin 2 এর সূত্র, sin 2 এর সূত্র কি আমরা জানি, 2 sin a cos a না, তাহলে 2 ইনটু sin a, a কত, এই যে b বাই 2 হচ্ছে আমাদের a, তাহলে b বাই 2 ইনটু cos a, তার মানে দেখো b বাই 2 পাইলাম। তো দেখো এই যে sin অফ পাই মাইনাস, sin কি, তো দ্বিতীয় চতুর্ভাগে sin এর মানটা পজিটিভ, তার মানে এখানে কি হবে, তো পাই মাইনাস b ডিভাইড বাই 2, তাহলে এই মানটা সমান আমরা লিখতে পারি হচ্ছে 2 ইনটু sin b বাই 2 ইনটু sin c মাইনাস a ডিভাইড বাই 2 ইকুয়াল, দেখো এখানে 2 যদি আমরা উঠাই দিই একবারে, এই 2 কাটা দিলাম, ঠিক আছে, এই 2 উঠে গেল, তাহলে আমাদের থাকলো কত, দেখো এখানে sin b বাই 2 ইনটু হচ্ছে cos b বাই 2, দেখো তো এই পাশেও sin b বাই 2, এই পাশেও sin b বাই 2, তো এটাও কাটা গেল, এটাও কাটা গেল, ঠিক আছে না। এখানে হচ্ছে আমাদের একটু ভুল গেছে, এখানে সূত্রটা হবে তোমার cos, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে তুমি আলটিমেটলি cos c মাইনাস a ডিভাইড বাই 2 ইকুয়াল, এখান থেকে পাইলে হচ্ছে এই পাশে থাকলো কত, cos b বাই 2, এই পাশে থাকলো হচ্ছে cos b বাই 2, তাই না। তাহলে cos আমাদের উঠে গেল, তাহলে এখানে আমরা লিখতে পারি c মাইনাস a ডিভাইড বাই 2 ইকুয়াল কত, b বাই 2, ঠিক আছে। দেখো এই জিনিসটাকে আমরা যদি ট্রান্সফর্ম করি, তাহলে a ওই পাশে চলে গেল, 2 কাটা, এই 2 কাটা, তার মানে তুমি এখান থেকে লিখতে পারো এই যে c, এটা সমান কত, এটা সমান কিন্তু দেখো b প্লাস a, তোমাদের মান বের করতে বলছে, কি মান বের করতে বলছে, b প্লাস c। এখানে তার আগে আরেকটু ট্রান্সফরমেশন আমরা করে নেব, এর আগে আরেকটু আমাদের ট্রান্সফরমেশনটা করে নেব, সেটা হচ্ছে
দেখো কজ আমরা যদি ভিতরে মাইনাস কমন নেই তাহলে এখানে কি থাকে এ মাইনাস এখান থেকে তো এবার দেখো আমাদের এ ইকুয়াল কত আসছে, এ ইকুয়াল দেখো বি প্লাস সি আসছে। তো আমাদের এই যে সাইন অফ বি প্লাস সির মানটা বের করতে হবে। তো আমরা এখানে এ ইকুয়াল টু বি প্লাস সি পাইলাম। তো তোমার বের করতে হবে কি, বের করতে বলছে হচ্ছে সাইন বি প্লাস সি। তাহলে এই যে বি প্লাস সি এই মানটা সমান কত, তাহলে আমরা এই যে এখানে এ প্লাস বি এ প্লাস সি সমান সমান কত পাই না। তাহলে তোমাদের এই যে বি প্লাস সি এই বি প্লাস সি সমান কত আমরা এ বসাতে পারি, বি প্লাস সি সমান কি বসাতে পারি এ বসাতে পারি। তাহলে দেখো এ প্লাস এ ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে পাই। ঠিক আছে, তাহলে এখানে 2a এটা সমান কত, এটা সমান হচ্ছে পাই। অতএব এর মানটা কত আসছে, এর মান আসছে তোমার হচ্ছে π/2। ঠিক আছে, এর মান আসছে কত π/2। তাহলে আমরা সাইন বি প্লাস সি এটা সমান কি বসাতে পারি, এটা সমান যেহেতু এ আসছে তাহলে সাইন বি π/2 এখানে আমরা বসাবো, বি প্লাস সি এর মান কত বসাবো π/2 বসাবো। তাহলে তোমার এখানে চলে আসলো হচ্ছে সাইন π/2, তার মানে হচ্ছে মানটা হচ্ছে 1। তো এই ম্যাথটা একটু বড়, যদি কারো প্র্যাকটিস না থাকে তাহলে এই মানটা একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, সেখানে 14 নাম্বারটা একটু বুঝে দাও। 14 নাম্বারটা দেখি 14 নাম্বার প্রশ্ন কি ছিল। 14 নাম্বার প্রশ্ন তোমার এখানে সূত্র জানতে হবে। ঠিক আছে, তো তোমাকে একটা সব প্রশ্ন দিয়ে দিছে, দেখো এই সমীকরণ তোমাকে দিয়ে দিছে তাই না, বলছে এই সমীকরণের লম্ব সরলরেখা এই সমীকরণের উপরে লম্ব, তার মানে এটা আমাদের সমীকরণ, এটার উপর যে লম্ব রেখা এই লম্ব রেখাটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে যেহেতু এটা একটা সরলরেখা তাহলে এর লম্ব সমীকরণ আমি পাবো, লম্ব রেখার ঢাল পাবো। আর ঢাল সমান কি জানি, এম ইকুয়াল টু ট্যান থিটা, এটা জানি। ঠিক আছে না, তাহলে এইটার যে লম্ব রেখা, এই যে লম্ব রেখা যেটা পাবো ওইটার যে ঢাল জানি, তাহলে ঢাল ইকুয়াল টু এম ইকুয়াল টু ট্যান থিটা না। তো এখান থেকে আমরা কি থিটার ভ্যালু বের করতে পারবো। তো এই প্রশ্ন থেকে আমার দেখো এই m2 সমান কত আসছে, m2 সমান আমরা জানি হচ্ছে y এর শক ডিভাইড বাই x এর শক। তাহলে এখানে তোমার আসবে হচ্ছে cot আলফা, এখানে চলে আসছে কত cot আলফা। ঠিক আছে, বাট cotকে আমরা যদি tan এ নিয়ে যেতে চাই তাহলে আমাদের এখানে কি হবে, আমরা লিখতে পারি tan ইনটু π/2 মাইনাস আলফা। তাহলে এটাই কি আমাদের থিটা না, এই থিটাটা কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে অ্যানসারটা কত হবে π/2 মাইনাস আলফা। এইভাবে জাস্ট যে সরলরেখা দেওয়া আছে এটার লম্ব রেখা, এটার লম্ব রেখার ঢালটা বের করলাম, ওই ঢাল সমান কি হবে tan থিটা হওয়ার কথা, বাট m সমান কত আসছে cot আলফা। তাহলে cotটাকে tan এ কনভার্ট করতে হবে, তাহলে tan ইনটু π/2 মাইনাস আলফা। এরপরে আমরা 18 নাম্বার দেখো ফাংশনের থেকে একটা প্রশ্ন, ডোমেনের কথা বলছে। তো যখন আমরা ফাংশন ইকুয়ালটা এরকম জানি, রুটের মধ্যে সামথিং, এই রুটের মধ্যে যে মানটা এটা 0 হইতে পারবে, বাট কি হইতে পারবে না বলো তো, যদি এরকম ফাংশন দেওয়া থাকে এফ অফ এক্স, তাহলে এই যে এফ অফ এক্স, এই এফ অফ এক্স এর মানটা কি হইতে পারবে, এফ অফ এক্স এর মানটা অবশ্যই 0 সমান অথবা 0 থেকে বড় হইতে হবে, 0 সমান অথবা 0 থেকে বড় হইতে হবে যদি বাস্তব মান চাই, যদি বাস্তব মান চাই, বাস্তব মানের জন্য। তো আমরা ডোমেনটা কি জানি, ডোমেন হচ্ছে এই ফাংশনের এক্স এর যে মানের জন্য এই ফাংশনের আমাদের বাস্তব মান পাবো, এক্স এর যে মানগুলোর জন্য এই ফাংশনের বাস্তব মান পাবো সেটাই মূলত আমাদের ডোমেন। ঠিক আছে না, তাহলে এখানে কি এফ অফ এক্স এর মানটা অবশ্যই 0 থেকে বড় হবে বা সমান। তাহলে এফ অফ এক্স কোনটা, এখানে 1 মাইনাস এক্স স্কয়ার না, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার এই ভ্যালুটা কি হবে, অবশ্যই 0 থেকে সমান বা বড়। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তো এখানে দেখো ভ্যালুটা কি আসছে, যদি মানটা আমরা পজিটিভ আনতে চাই তাহলে অবশ্যই যদি 1 আনতে চাই, দেখো প্রথমত 0 কখন হবে, যখন আমরা x এর ভ্যালুটা 1 বসাবো, যখন আমরা x এর ভ্যালুটা 1 বসাবো অথবা x এর ভ্যালুটা কি বসাবো -1 বসাবো, তখন কিন্তু f অফ x এর মানটা 0 হয়ে যাচ্ছে, তাই না। আবার এই x এর মানটা তুমি যদি -1 এর থেকে বড় বসাও, -1 এর থেকে ছোট বসাও, তার মানে কি -3 বসাও, তাহলে দেখো -3 পুরো স্কয়ার মানে কত 3, তাহলে 3 এর থেকে 1 থেকে -3 মান দিলে কত মাইনাস, তার মানে -1 এর থেকে বড় মান নিলেও মানটা নেগেটিভ আসছে, আবার 1 এর থেকে বড় মান নিলেও মানটা কি আসছে, নেগেটিভ আসছে, তাই না। বুঝো, দেখো এখানে 1 প্লাস এক্স এবং 1 আছে, এটার গুণফল কি হইতে হবে 0 সমান অথবা 0 থেকে বড় হইতে হবে। তাহলে দেখো এখানে এই যে এই মানে আমি যদি x এর মানটা অবশ্যই 1 এর থেকে বড় নেই তখনই কিন্তু মানটা পজিটিভ আসছে, তাই না। আবার যখন x এর মানটা আমি -1 এর থেকে বড় নিচ্ছি, x এর মানটা যখন -1 এর থেকে বড় নিচ্ছি তখনই কিন্তু মানটা পজিটিভ আসছে। দেখো x এর মান যদি -2 ধরি তাহলে -1 সে প্লাস হয়ে যাচ্ছে, এখান থেকে ভ্যালুটা 0 দিকে আসবে। ঠিক আছে, অর্থাৎ x এর মানটা কমায় দিকে আসবে, তাহলে 0। তো এখানে মানটা বুঝতে হবে। তাহলে এখানে আমাদের অ্যানসারটা আসলে আলটিমেটলি কি হচ্ছে যে x এর মানটা তোমার কি হবে বলো তো, -1 এর থেকে সমান অথবা বড় হইতে হবে এবং 1 এর থেকে ছোট
বা সমান হইতে হবে, মানে একের থেকে আলটিমেটলি বড়ই হইতে হবে, ঠিক আছে, একের থেকে বড় হইতে হবে বা ছোট হোক, এখান থেকে অবশ্যই একের থেকে ছোট হইতে হবে, কারণ একের থেকে যদি ছোট না হয় তাহলে মানটা দেখো তো যদি 3 হয় তাহলে 9 হয়ে গেল, বাট একের থেকে ছোট হইলে মানটা কিন্তু আমাদের অ্যান্সার আসবে না, পজিটিভ মান আসবে, ঠিক আছে। তো আমাদের অ্যান্সারটা হবে বি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার, বি নাম্বারটা হবে আমাদের এই ডোমেন। তো ডোমেন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, ফাংশন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো আমাদের পরবর্তী দেখো এবার আমরা 25 নাম্বার একটা প্রশ্ন। তো এখানে দেখো আমাদের বলে দিই, এটা তোমার অধ্যায় 6 এই টাইপের থেকে এই টাইপের প্রশ্নগুলো আসে বেশি। দেখো এখানে একটা বলছে ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের আয়তন 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং 16 মিটার উচ্চতা বিশিষ্ট কয়টি সিলিন্ডারের আয়তনের সমান। তার মানে এখানে যে ব্যাসার্ধ যে গোলক আছে এই গোলকটা অবশ্যই সিলিন্ডার থেকে অনেক বড়, এই সিলিন্ডার থেকে অনেক বড়, তাহলে এইটার যে আয়তন গোলকের যে আয়তন এই আয়তন ইকুয়াল টু এন সংখ্যক আমাদের সিলিন্ডার হবে, কয় সংখ্যক এন সংখ্যক সিলিন্ডার হবে, ঠিক আছে। তাহলে এন এর মানটা বের করতে হবে যে কয়টা সিলিন্ডারের সমান হবে। তাহলে গোলকের আয়তন কত আমরা জানি, গোলকের আয়তন আছে 4/3 পাই আর কিউব এবং সিলিন্ডারের আয়তন কত পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি এন সংখ্যক সিলিন্ডার হবে, তাহলে এখানে কি হবে এন গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এন এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে পাই কাটা যাবে, এখানে দেখো আর স্কোয়ার তাহলে কাটা গেল, তাহলে আমরা দেখো আলটিমেটলি এখানে থাকলো 4/3 ইন্টু আর ইকুয়াল কত, এখানে এইচ থাকবে আর এন থাকবে, এন এইচ, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই, দেখো ভ্যালুগুলো যদি বসাই দিই 4/3 ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে 12.5 ইকুয়াল এন এর মান আমি জানি না, এইচ এর মান আমি জানি, এইচ এর মান কত 16 সেন্টিমিটার, এখানে বলছে 16 সেন্টিমিটার, ঠিক আছে। তো দেখো এই 3 দিয়ে আমি যদি এটাকে কাটি তাহলে কত থাকছে, 3 4 12 হয়, তাহলে 4, এই 5কে যদি 3 দিয়ে কাটা তাহলে একবার যাচ্ছে, তাহলে একবার যদি যাই 1, তাহলে একবার বাদ দিলে কত থাকে 20, তাহলে আবার দেখো 3 6 18, তাহলে 6 দশমিক সামথিং 4.16 এরকম মান আসছে। আর এই যে 4, এই 4টা কি হবে, এই 4টা কিন্তু এখানে এসে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে পাই আর স্কোয়ার, এখানে তোমার হচ্ছে আর স্কোয়ার ইন্টু এইচ, এখানে আর একটা থাকবে, আচ্ছা তোমার হচ্ছে এখানে আরটা তো ভিন্ন, এই আরটা এটা আলাদা হবে, ঠিক আছে, এই আরটা আলাদা হবে, এই জন্য আমাদের একটু ঝামেলা হচ্ছে। তো এখানের যে আরটা এটা বড় হাতের আর হবে, তো বড় হাতের আর হচ্ছে দেওয়া আছে 12, একটু ভুল হয়ে গেছে আমাদের, 4/3 পাই পাই কাটা যাবে, ঠিক আছে, পার পাই কাটা যাবে, তাহলে এখানে দেওয়া আলটিমেটলি আর কিউব, তার মানে 12.5 এটার পরে কিউব হবে ইকুয়াল এন ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার কত, এই যে আমাদের হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধের মান, সিলিন্ডারের মান হচ্ছে 4 স্কোয়ার, আর এর মান ইন্টু এইচ এর মান হচ্ছে তোমার 16, ঠিক আছে। তো এখান থেকে যদি কাটাকাটি করা যায় তো এর মানটা 10 দশমিক সামথিং আসে, 10 দশমিক সামথিং চলে আসে। তো এখানে আমরা পূর্ণ সংখ্যার জন্য আমরা কি নিব 10টা নিব, ঠিক আছে, পূর্ণ সংখ্যার জন্য কি নিব 10টা। তো এটার অ্যান্সার হচ্ছে তোমার 10, এটার অ্যান্সার হচ্ছে কত 10। তো এই টাইপের প্রশ্ন আসতে দেখা গেছে প্রত্যেক বছরই, গত বছরও তোমার এই টাইপের একটা প্রশ্ন আসছে, তো অবশ্যই দেখে রাখতে হবে এই টাইপের প্রশ্নগুলো, ঠিক আছে, চলে আসলে যেন অ্যান্সার করা যায়। তো এগুলো লজিক দিয়ে আসলে সূত্রগুলো জানলে মোটামুটি এগুলো অ্যান্সার তুমি করে ফেলতে পারবা। এবার আসলে সিবাসুর আমরা 18-19 সেশনের প্রশ্নগুলো সলভ করব। তো এটা হচ্ছে ডিরেক্ট সূত্র, এটা হচ্ছে এই শর্টকাটের একটা সূত্র। তো এটা সূত্রগুলো আমরা যদি পাশে লিখি, দেখো যদি তুমি এরকম দেখো লিমিট x টেন্স টু 0, ঠিক আছে, রুট ওভার a প্লাস x টু দি পাওয়ার n মাইনাস রুট ওভার a মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n। দেখো এখানে x টু দি পাওয়ার n নিচেও কিন্তু x টু দি পাওয়ার n যদি থাকে তাহলে এটা ডাইরেক্ট অ্যান্সার 1 ডিভাইড বাই রুট ওভার a। যদি আমি তোমাকে একটা কিছু এক্সাম্পল দেই তাহলে তোমার কাছে বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তো আমি যদি এখানে বললাম দেখো রুট ওভার 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x ডিভাইড বাই এখানে থাকলো x, এখানে থাকলো কত লিমিট x টেন্স টু 0, তাহলে এটার অ্যান্সার কিন্তু 1 বাই রুট ওভার a, তার মানে 1 বাই 1 মানে কত আছে কিন্তু 1। আবার তোমার যদি এরকম থাকে দেখো রুট ওভার 3 প্লাস হচ্ছে x স্কোয়ার মাইনাস রুট ওভার 3 মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই x স্কোয়ার, লিমিট থাকলে কত লিমিট x টেন্স টু 0, তাহলে কিন্তু এটার অ্যান্সার হবে 1 বাই রুট ওভার a। এ কত এখানে a হচ্ছে 3 না, a হচ্ছে 3, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে রুট ওভার 3, ঠিক আছে। তো তোমাদের যদি আমি একটা বলি তাহলে এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার কত হবে এটা তোমরা বলো।
এখানে 4 প্লাস এক্স স্কোয়ার আছে মাইনাস রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার। এটার অ্যান্সার তাহলে আমাদের কত হবে? কমেন্ট ফার্স্ট, আমি সবার দেখবো উত্তর যে কেটা রাইট অ্যান্সার দিলা। তার রাইট অ্যান্সার আমি পাই নাই, তো এখানে আমাদের অ্যান্সার কত হবে? এ কোনটাই হচ্ছে 4, তার মানে এখানে তোমার চলে আসবে কত 1 ডিভাইড বাই রুট ওভার 4, তার মানে এটার মান হবে কত 1/2 হচ্ছে উত্তর। ঠিক আছে, তো পরের প্রশ্ন আমরা চলে যাই। দেখো 3 নাম্বারটা, তো তোমাদের এখানে বলছে এ বি সি ডি, আমাদের এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, ডি এর স্থানাঙ্কটা দেওয়া নাই, ডি এর স্থানাঙ্ক দেওয়া নাই, ডি এর স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, সামান্তরিক বলছে, তার মানে যদি সামান্তরিকের ক্ষেত্রে যদি আমরা সামান্তরিকের চিত্রটা আঁকাই ফেলি, এটা হচ্ছে একটা সামান্তরিক, তাই না? তো সামান্তরিকের কি হলো বলতো, বিপরীত বাহুগুলা সমান থাকে, বিপরীত বাহুগুলা সমান থাকে, তার মানে কর্ণগুলা যদি দেই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি কর্ণ, এবং এটা যদি বি হয় এটা হচ্ছে ডি কর্ণ। ঠিক আছে, তো এটার একটা সূত্র আছে, যদি দেখো আমাদের যদি এখানে x1 y1 হয় এবং বি যদি আমাদের কত x2 y2 হয়, এবং হচ্ছে সি যদি x3 y3 হয়, এবং ডি যদি আমাদের x4 মাইনাস x4, y4 হয়, তাহলে আমাদের যেইটার স্থানাঙ্ক বের করতে হবে, যেটার স্থানাঙ্ক বের করতে হবে যদি x4, ঠিক আছে, x4 এটা সমান কি লেখা যায় দেখো তো, এই যে বি, এই বিটা কি হচ্ছে ডি এর বিপরীত না, এই যে বি, এই বিটা কি হচ্ছে ডি কোণের বিপরীত না, দেখো তো বিপরীত, তাহলে এখানে তোমার হবে হচ্ছে x1 প্লাস হচ্ছে x3 মাইনাস হচ্ছে x2, এবং আমাদের যে কোটির মানটা, এই যে চতুর্থ যে কৌণিক বিন্দু, এটার যে স্থানাঙ্কটা হবে সেটা হচ্ছে তোমার y1 প্লাস হচ্ছে y3 মাইনাস হচ্ছে y2, তাহলে বিয়োগ দিব কোনটা, যার কৌণিক অবস্থানের বিপরীত যেটা আছে, দেখো ডি এর বিপরীত কি বি আছে না, তাহলে এটা হবে মাইনাস, আর বাকি দুইটা কি যোগফলের সমান, তাহলে ভ্যালুগুলো বসায় দাও। তাহলে x1 এর মান কত, এখানে 2 দেওয়া আছে, প্লাস x3 এর মান হচ্ছে -1, তারপর মাইনাস হচ্ছে তোমার সি এর স্থানাঙ্ক, বি এর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে 7, তার মানে দেখো এখানে 2 - 1 আলটিমেটলি 1 থাকে, মাইনাস এখানে তোমার -6 হয়ে যাবে। এবার কোটির মান যদি আমি বের করি, y1 কত দেখো তো -4, প্লাস y3 কত আসছে, y3 এখানে 5, আর হচ্ছে তোমার হচ্ছে -y2 কত আসছে, y2 হচ্ছে -1। ঠিক আছে, তার মানে দেখো -4 এখানে 0 চলে আসছে, এটা 0, তার মানে এটা স্থানাঙ্ক কত হবে আলটিমেটলি x4 y4, এটার স্থানাঙ্ক দেখো -6,4। ঠিক আছে, এটা স্থানাঙ্ক চলে আসছে কত -6,4। তো এইভাবে কিন্তু আমাদের চতুর্থ যে বাহুটা, চতুর্থ যে শীর্ষবিন্দু, চতুর্থ শীর্ষ, এই চতুর্থ শীর্ষের স্থানাঙ্কগুলো আমরা এভাবে বের করব। তো যেটার কৌণিক অবস্থান বিপরীত যেটা আছে ওটা বিয়োগ করবা, বাকি দুটার যোগফল। তো পরবর্তী দেখো 3 নম্বর প্রশ্নটা, 3-2 বিন্দুতে এটার স্পর্শকের ঢাল কত? তো স্পর্শক মানে কি বলতো, স্পর্শক মানে dy/dx, স্পর্শক মানে ddx অফ y। ঠিক আছে, তো y এটাকে টোটালটাকে ফাংশন ধরে নিলাম, এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা যে টোটাল যে ফাংশনটা যে y, এটা সমান যদি ধরে নেই, দেখো 3x², আচ্ছা এখানে আমাদের এটা হবে না, আমাদের এটা যে ফাংশনটা দেওয়া আছে এটা ধরে নিলাম, y ধরে নিলাম। দেখো এখানে আচ্ছা টোটাল ফাংশনটা এক জায়গায় নিয়ে চলে আসি, দেখো আমাদের এখানে dy/dx এই ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, dy/dx এটার মানটা আমাদের বের করতে হবে, এটা হচ্ছে ঢাল। ঠিক আছে, এটা কোন বিন্দুতে বের করতে হবে, এটা তোমার 3,2 বিন্দুতে এটা বের করতে হবে। তো dy/dx বের করে এখানে x এর জায়গায় 3 এবং y এর জায়গায় 2 বসাই দিবা। তো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সবগুলো আমরা এক সাইডে নিয়ে নিই, 3x² প্লাস হচ্ছে 2y² মাইনাস হচ্ছে 2xy
প্লাস হচ্ছে 23 ইকুয়াল কত 0, এবং এটাকে আমরা কি করব এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হচ্ছে দেখো তো 6x প্লাস ওয়াই স্কোয়ার আছে, এটাকে করলে কি হবে 2y। দেখো ওয়াই কি এক্স কে আমরা ওয়াই মানে ওয়াই কে এক্স ধরে নিয়েছি, যাকে ধরে নিয়েছি ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ওয়াই কে ডিফারেন্সিয়েট করতে হবে dy বাই dx অফ y, ঠিক আছে, মাইনাস এখানে দেখো ইউ এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, ইউ এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের 2 যদি বাইরে রাখলাম তাহলে এখানে তোমার এখানে প্রথমে হচ্ছে x রেখে dy বাই dx হবে, তাহলে এখানে তোমার হচ্ছে 2 ইনটু x এটা হবে, ঠিক আছে। দেন হচ্ছে যেহেতু মাইনাস আমরা কমন, তাহলে এখানে আবার মাইনাস চলে আসবে, তাহলে y রেখে আমাদের x কে ডিফারেন্ট করলে কত হয় 1 থাকে, ঠিক আছে। আবার 23 কে ডিফারেন্ট করলে আলটিমেটলি কত 0 থাকে। তো আমাদের dy বাই dx একদিকে আনতে হবে, বাকিগুলো আমাদের পক্ষান্তর করে দিতে হবে, ঠিক আছে, বাকিগুলো কি করব পক্ষান্তর করে দিতে হবে। তাহলে আমি যদি ddx অফ dy dx এই মানটা যদি একদিকে নেই তাহলে দেখো এখানে থাকছে 2y মাইনাস 2x, এবং বাকি যে অংশটা সেটা কত থাকছে দেখো, বাকি অংশ থাকছে 6x মাইনাস 2y ইকুয়াল কত 0। তো আমরা এটা পক্ষান্তর করে দেব, তাহলে দেখো dy বাই dx ইকুয়াল কত আসছে মাইনাস, যদি আমরা এখানে মাইনাস দিয়ে নেই মাইনাস 6x মাইনাস 2y ডিভাইড বাই 2y মাইনাস হচ্ছে 2x, ঠিক আছে। তো এবারে ভ্যালুটা আমরা পাইলাম, এবার এখানে তুমি ভ্যালুগুলো বসায় দাও, x এর জায়গায় 3 বসায় দাও, দেখো dy বাই dx পেয়ে গেছো না। এবার কি করবা, এবার জাস্ট হচ্ছে x এর জায়গায় 3 বসাবা, y এর জায়গায় 2 বসাবো, বসালে আমরা কিন্তু অ্যানসারটা পেয়ে যাব। তো দেখো এখানে 318 মাইনাস 2 দুগুণে 4 মাইনাস দেখো 2 দুগুণে এখানে কত থাকছে 2 দুগুণে 4 মাইনাস 3 দুগুণে 6, তাহলে এখানে 18 থেকে 4 বাড়লে কত থাকে, 18 থেকে 4 বাড়লে তাহলে 14 ডিভাইড বাই এখানে থাকে হচ্ছে -2, সামনে কিন্তু একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাস কাটা গেল প্লাস, তাহলে 7/2 মানে কত আলটিমেটলি 7, এই 7 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো ডি নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। তো এই প্রশ্নগুলো এভাবে সলভ করবা, dy dx বের করে নেবা। এরপর 3x প্লাস ওয়াই রেখাটি এত এত সরলরেখাকে বৃত্তকে স্পর্শ করলে b এর মান কত। তো এটা মনে রাখবা, যদি একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত আমাদের দেওয়া আছে, যদি একটা বৃত্ত এই যে একটা বৃত্ত, এই বৃত্তকে যদি কোনো একটা সরলরেখা যদি স্পর্শ করে যায় তাহলে কেন্দ্র থেকে এটার যে দূরত্ব, কেন্দ্র থেকে এই যে কেন্দ্র হচ্ছে ও বিন্দু, তো কেন্দ্র থেকে এই যে রেখার যে বিন্দু দূরত্ব লম্ব দূরত্ব এটা যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে কি করব, এটা স্পর্শক। তো স্পর্শক হওয়ার শর্ত কি, কেন্দ্র থেকে ওই রেখার উপর লম্ব দূরত্ব, ঠিক আছে, ওই লম্ব দূরত্ব সেটা যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের স্পর্শক। তো আমরা ওইটাই অ্যাপ্লাই করব। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রটাকে বের করতে হবে, ঠিক আছে, বৃত্তের কেন্দ্রটাকে বের করতে হবে। বৃত্তের কেন্দ্র বের করার সূত্র কি, আমরা মাইনাস জি মাইনাসে বের করব। তাহলে আমাদের এই যে সরলরেখা এটাকে -2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো -g কমা হচ্ছে -f, কেন্দ্র বের করার সূত্র সেটা সমান কত হবে, এটাকে -2 দিয়ে ভাগ করলে কত থাকে 2 থাকে, এটাকে -2 দিয়ে ভাগ করলে 1 থাকে, কেন্দ্র পেয়ে গেলাম, ঠিক আছে। আর এই যে সরলরেখা দেওয়া আছে, তো এই যে 2 1 থেকে এটা লম্ব দূরত্ব, 2 1 থেকে লম্ব দূরত্ব, তাহলে আমরা দেখি 2 1 হতে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 এর লম্ব দূরত্ব, এর লম্ব দূরত্ব d, এটা সমান কি হবে দেখো, x এর জায়গায় কি বসাবো 2 বসাবো, তাহলে 3 দুগুণে 6 প্লাস b এর জায়গায় 1, তার মানে b মাইনাস 1 ডিভাইড বাই এটা মডুলাস হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে কি x এর সহগ 3 স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। এবং আমাদের এখানে কি বলছে, এই যে দূরত্বটা, এই দূরত্ব কি হবে ব্যাসার্ধের সমান হবে, এই দূরত্ব কি হবে ব্যাসার্ধের সমান, তাহলে ব্যাসার্ধ তো বের করতে হবে, আর সমান কত রুট ওভার জি স্কয়ার প্লাস এবি স্কয়ার, তাই না। তাহলে 2 এর উপর স্কয়ার যোগ 1 স্কয়ার মাইনাস সি কত এখানে 4, তাহলে সি হচ্ছে 4, তাহলে দেখো 2 এর উপর স্কয়ার মানে 4 4 কাটা যাবে, তাহলে 1, এখানে কিন্তু আলটিমেটলি 1 থাকে, তাহলে এই দূরত্ব কত হলো 1 হবে, তাহলে এর ডি এর মান কত হবে 1, এই 1 ইকুয়াল কত দেখো 6 প্লাস বি মাইনাস কত 4 মাইনাস 1, তার মানে এখানে আমরা একবারে লিখতে পারি 5 প্লাস বি মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার 3 স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আমাদের উভয়পক্ষে কি এই রুটটা তোলার জন্য স্কয়ার করে দিতে হবে, তাহলে যদি এই পাশে নিয়ে চলে আসো স্কয়ার চলে আসে, তাহলে দেখো 9 প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার রুট চলে গেল, তাহলে এখানে তোমার 9 প্লাস বি স্কয়ার ইকুয়াল কত এ প্লাস বি স্কয়ার, তার মানে 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কয়ার, তাহলে এই বি স্কয়ার এই পাশে কাটা গেল, তাহলে থাকলো কত 25, 9 তে বিয়োগ করলে আলটিমেটলি তুমি এখানে পাচ্ছ হচ্ছে এই পাশে থাকলো তোমার 0, এবং এই পাশে তাহলে 25 থেকে 9 বাদ 9 এসে বিয়োগ হয়ে যাবে, তাহলে তোমার এখানে পাইলা কত 16 প্লাস 10 বি, ঠিক আছে, 16 প্লাস 10 বি। তাহলে এখান থেকে আমরা দেখো বের করতে পারি মানটা কি ভুল গেল না কোনোভাবে।
আমাদের এখানে ভ্যালুগুলা কেন্দ্র আসছিল, সেখানে কেন্দ্র বের করতে একটু ভুল হয়ে গেছে। এখানে তোমার কেন্দ্র হবে 2 দিয়ে ভাগ করলে এখানে চলে আসবে হচ্ছে তোমার 4, এখানে 4 হবে, বাকিটা 1, ঠিক আছে। এবার হচ্ছে মানগুলো বসাইলে তোমার এখানে আসবে হচ্ছে 12। তো এটা সমাধান করলে তোমার এখানে চলে আসবে মানটা, ঠিক আছে। 1 ইকুয়াল 12 মাইনাস 1। তো এটা থেকে তোমার বি এর মানটা 2টা আসবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ সমাধান করলে 2 আসবে এবং হচ্ছে -1/6 8 মানটা আসে, ঠিক আছে। তো এটা একটু করে নিও, তো যেহেতু সময় লাগতেছে এটা একটু করে নিও বাসাতে। তো এরপরে দেখো প্রশ্নটা 5 নাম্বারটা, এটা একটা আমাদের ডাইরেক্ট সূত্র, তো এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র মনে রাখতে হবে। তো এটা সমান একটা আমাদের সূত্র আছে, তো এখানে 0 0 দেওয়া আছে, তো এটা একটা সূত্র আছে এবং এটা হচ্ছে এই সূত্রটা অনেক সময় বইয়ে দেওয়া থাকে না, ঠিক আছে। দেখো সামেশন অফ √1 - 6 ডিভাইড বাই 1 + 6, এটা সমান হচ্ছে sin x sin ইনভার্স x প্লাস √1 - x² প্লাস c, ঠিক আছে। যখন লিমিট দেওয়া থাকবে না তখন এইটা হচ্ছে এইটার সূত্র। তাহলে যখন লিমিটিং পয়েন্টগুলো দেওয়া আছে, তাহলে লিমিটিং পয়েন্ট যদি বসাই দিই তাহলে কিন্তু আমাদের নির্দিষ্ট যোগফলটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এই যে পার্টটা, এটা সমান কি, এটা সমান হচ্ছে ইন্টিগ্রেট করলে মানটা পাওয়া যাচ্ছে sin ইনভার্স x প্লাস হচ্ছে √1 - x², ঠিক আছে। এটা সূত্র এবং এটার পয়েন্ট কত 0 থেকে 1। তো ভ্যালুগুলো বসাই দাও। তো sin ইনভার্স 0 প্রথমে 1 বসাও, sin ইনভার্স 1 মানে কত π/2 মাইনাস এখানে x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় যদি 1 বসাই তাহলে দেখো 1 - 1 0 হয়ে যাচ্ছে, sin ইনভার্স π/2। এবার মাইনাস আমরা কি পাবো, sin ইনভার্স 0 মানে কত 0। তাহলে এখানে দেখো বসালে কত হচ্ছে, এখানে দেখো বসালে হচ্ছে আলটিমেটলি তুমি পাচ্ছ কত 1। তাহলে এবার মানটা কত আসছে π/2 - 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার, এটাকে ডিফারেন্সিয়েট করলে এই মানটা তোমার আসে, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এবার এটাকে আমরা কি করব, জাস্ট আমরা লিমিটিং পয়েন্টটা বসাই দিলাম। তো এই যে এই সমীকরণটা যদি দেওয়া থাকে তাহলে এটা সমান এই উত্তরটা মনে রাখার চেষ্টা করবা। এবার 6 নাম্বার প্রশ্নটা দেখো, f(x) সমান এত দেওয়া আছে, তাহলে a + 1 এর ভ্যালুটা কত হবে। তাহলে আমাদের f(x) এটা সমান দেওয়া আছে e⁻x - a, এটার পাওয়ার হচ্ছে 32। তাহলে তোমার বের করতে বলছে কি f(a + 1), তার মানে x এর জায়গায় a + 1 বসাও। তাহলে তুমি যদি a + 1 -1 বসাও, তারপর যদি 32, তাহলে আলটিমেট দেখো কাটা যাচ্ছে, তাই না, a কিন্তু কাটা যাচ্ছে, তাহলে থাকলো কত, শুধুমাত্র e⁻1, এর পাওয়ার হচ্ছে 32, 1 এর পাওয়ার 32 মানে কি আলটিমেটলি 1 ই থাকে, তাহলে e⁻1 মানে কত e, এবং আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, ঠিক আছে। এবার আসো 7 নম্বর প্রশ্ন, 6x - 4y এটা দেওয়া আছে, রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব বের করতে হলে তোমাকে অবশ্যই কি রেখাদ্বয় সমান্তরাল হইতে হবে, কি করতে হবে, সমান্তরাল হইতে হবে। তাহলে এই যে এখানে যে রেখাটা আছে, হয় x এর সহগগুলো তোমার কি করতে হবে, সমান বানাইতে হবে, x এর সহগগুলো কি করতে হবে, সমান বানাইতে হবে। তাহলে আমরা হয় এটাকে 2 দিয়ে গুণ করব অথবা এটা 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। ভাগ করলে এখানে ভগ্নাংশ চলে আসে, যার কারণে আমরা 2 নম্বর সমীকরণে 2 দিয়ে গুণ করে দেব। তাহলে 2 দিয়ে গুণ করার পর দেখো সমীকরণটা কেমন আসে, এখানে আসে 6x - 4y + 9 = 0, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবং 2 নম্বর সমীকরণটা 2 দিয়ে গুণ করলাম, তাহলে 6x - 4y - 1 = 0, 1টাকে এবার নিয়ে চলে আসলাম, 1/এখানে 2 আসে, ঠিক আছে। তাহলে দেখো দুইটা সমান্তরাল কখন হবে, x এর সহগগুলো কি হবে, সমান হইতে হবে, ঠিক আছে। তো এটা যে দূরত্ব, লম্ব দূরত্ব, দুইটার মধ্যে যে লম্ব দূরত্ব, এটা যে সূত্র সেটা আমরা সমাজ জানি, মডুলাস অফ c1 - c2 ডিভাইড বাই √a² + b², a² মানে কি, a হচ্ছে x এর সহগ, b হচ্ছে y এর সহগ, এটা তোমরা জানো। তাহলে মডুলাস দেখো 9 মাইনাস হচ্ছে 2 ডিভাইড বাই √6² প্লাস হচ্ছে 4²। তো দেখো 9 - 2 মানে কত, আলটিমেটলি 7 ডিভাইড বাই এখানে তো 36 প্লাস হচ্ছে 16। তো এটা যদি আমরা ভ্যালুটা বের করি তাহলে আমাদের চলে আসে, দেখো আচ্ছা 9 এ মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এখানে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে। তো তোমার 9 দেখো c2 এর মান কিন্তু c2 এর মান হচ্ছে -2, তাহলে মানে 9 + 11 এখানে 11 আসে, ঠিক আছে।
আর নিচে চলে আসবে হচ্ছে তোমার 4 13 4 গুণন 13, তাহলে তোমার এখানে চলে আসবে 11। 4 কে রুট করলে কত হয় 2 চলে আসে, তাহলে 2 √ 13। তো এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী লম্ব দূরত্বের সূত্র, লম্ব দূরত্বের মান। তাহলে অ্যান্সার কয় নাম্বার অপশন আছে দেখো তো, অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার অপশনে দেওয়া আছে, তো বি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো আমি যদি এখানে -2 বসাই +2 বসাই তাহলে কিন্তু 7/, এটা কিন্তু অ্যান্সার ছিল। তো আমি প্রথম দেখাতে এটা দিয়ে দিতাম। তো অবশ্যই সূত্রগুলো কিন্তু অবশ্যই দেখা দেয়, মানগুলো ভালো মতো বোঝাইতে হবে। ঠিক আছে, যে তুমি প্লাস মাইনাস কি আছে এটা ভালো মতন বুঝে দেন তুমি মানগুলো বসাবা। এবার দেখো 8 নম্বর প্রশ্নটা এ কিউব। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। দেখো কর্ণ ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, কর্ণ ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, তো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যে এখানে যে পাওয়ারটা আছে না, এই পাওয়ারটা যদি এগুলোর উপর বসাই দাও তাহলে কিন্তু এ কিউবের মান পেয়ে যাবা। এই স্কোয়ার জাস্ট এই কর্ণ বরাবর ভ্যালুগুলো পাওয়ার বসালে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। এটা শুধুমাত্র কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে এ কিউব মাইনাস এ স্কোয়ার আমি একবারে বের করতে পারবো। দেখো -1 পর কিউব মানে কত -1, এখানে থাকলো 0, এখানে থাকলো 2 এর পর কিউব মানে কত 8, তাহলে এ কিউবের মান কিন্তু পেয়ে গেছি। মাইনাস এ স্কোয়ার মান বের করো, -1 পর স্কোয়ার মানে কত 1 0, 2 এর পর স্কোয়ার মানে কত 4, তাহলে কারেসপন্ডিং ভুক্তিগুলো বিয়োগ করো, তাহলে -1 বিয়োগ করলে কত থাকে, এখানে দেখো -2, 0 থেকে 0, এখানে আলটিমেট 0, 8 থেকে 4 বাড়লে কত থাকে, 8 থেকে 4 বাড়লে থাকে 4। ঠিক আছে, তো দেখো এটা থেকে আমি যদি 2 দিয়ে বাইর করে নিলাম, 2 কমন নিলাম, তাহলে এখানে কত লাগলো -1 0 0 2, তাহলে এই যে মানটা এটা আলটিমেটলি এ এর সমান না। দেখো এটা কি এ না, তাহলে এখানে অ্যান্সার কত থাকে 2a। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত হবে 2a। তো এভাবে কিন্তু ইজিলি তুমি করতে পারবে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স যখন হবে তখন কি জাস্ট এই কর্ণ বরাবর যে ভ্যালুগুলো আছে এগুলো যে যত পাওয়ার, এই পাওয়ারটা জাস্ট বসাই দিবা, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এরপর আসো 9 নম্বর প্রশ্ন, 3 4 বিন্দুগামী এবং এই বৃত্তের ব্যাসের সমীকরণ কত। দেখো 3 4 বিন্দুগামী বলছে না, 3 4 বিন্দুগামী এবং x² + y², এ তো বৃত্তের ব্যাসের সমীকরণ কত। এই বৃত্তের তো বিন্দুগামী বলছে, এই বিন্দুগামী যখনই বলবে তখন তুমি কি করবা, অপশন টেস্ট কি করবা, সুন্দর মতো অপশন টেস্ট করবা। দেখবা যে বাম পক্ষ ডান পক্ষ মিলে, যদি এ নাম্বার অপশনের ক্ষেত্রে যদি বসাই, দেখো 3 4 বসা, তাহলে 7x, তাহলে 3 7 দেখো 21 যোগ কত হলো 4, এটা সমান কত 25, আমাদের বাম ডান পক্ষে কত 31 মিলতেছে না, এ নাম্বার হবে না। তো বি নাম্বারের ক্ষেত্রে যদি আসো, দেখো x মানে কত 3 প্লাস দেখো 4 7 কত 28 ইকুয়াল কত 31। দেখো এবার কি বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে না, তাহলে বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। যখনই বিন্দু আমি তখনই জাস্ট অপশন টেস্ট বসাই দিবা, বাম পক্ষ ডান পক্ষ সমান আসতেছে না, সমান আসলেই অ্যান্সার হবে হচ্ছে ওইটা। এবার 10 নম্বর প্রশ্ন, দেখো আমাদের সূত্র জানতে হবে। ঠিক আছে, এটার জন্য সূত্র যে এই পার্টটা মানে হচ্ছে তোমার tan ইনভার্স 2x, এই পার্টটা মানে কি, এই পার্টটা মানে হচ্ছে tan ইনভার্স 2x। ঠিক আছে, এটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো ddx অফ tan ইনভার্স 2x। তো tan ইনভার্স x এর সূত্র তো অবশ্যই জানতে হবে। তাহলে এটা সূত্র হচ্ছে তোমার tan ইনভার্স 2/1 প্লাস x²। ঠিক আছে, 1 প্লাস কি হবে বলো তো x², এবং এটা হচ্ছে আমাদের এখানে প্লাস সি হবে। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো এটা দেখো কই দেওয়া আছে, এটা দেওয়া হচ্ছে আমাদের এ নাম্বার অপশনটা। তো এ নাম্বার অপশনটা আমাদের রাইট অ্যান্সার, এ নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। তো এইটা প্রশ্নটা কিন্তু অনেকবার আসে, তো দেখে রাখো, এটা যদি এরকম দেওয়া থাকে দেন ডিরেক্ট উত্তর বসে দেওয়া পারবা। তো এখানে আমাদের ভ্যালুগুলো একটু আরেকটা কিছু মান বসে দেই, সেটা হচ্ছে যদি এরকম দেওয়া থাকে, এরপর আসো দেখো 1/1 - i এর বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টি। যদি এরকম দেখো এই মানটাকে অবশ্যই আমাদের a + ib এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। এখানে মান দেওয়া আছে কত 1/1 - i। ঠিক আছে, এটাকে আমাদের a + ib এই ফরম্যাটে নিয়ে যেতে হবে এবং আমাদের বের করতে হবে a + b ইকুয়াল হোয়াট। ঠিক আছে, তো যদি এই সমীকরণ ভগ্নাংশকে যদি তোমাকে এই ফরম্যাটে আনতে বলে, তাহলে নিচে যেটা আছে ওইটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। দেখো a - b আছে না, তুমি a + b দিয়ে গুণ করো, তাহলে এখানে উপরে থাকলো 1 + i * 1 / 1 - i * 1 + i, 1 + i * 1 - i, তাহলে নিচে কত a² - b² হলো। তাহলে আমরা 1 + i / লিখতে পারি, দেখো 1 - b², a² - b², i² মান কত -1, এটা আমরা জানি তাই না, -1 - 1 করলে কত হবে +2 হবে। তাহলে i + 1 + i / 2, তাহলে তুমি এটাকে লিখতে পারো 1/2 প্লাস হচ্ছে 1/2 * i। ঠিক আছে, তাহলে এই পার্টটা কত হলো আমাদের a এবং এই পার্টটা হলো কত b। তাহলে তুমি যদি এবার a + b যোগফল করো, তাহলে হাফ * হাফ মান হলো আলটিমেটলি 1 না, তাহলে আলটিমেটলি কত অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, তো এইগুলাই ছিল মূলত আমাদের সিভাসুর হচ্ছে শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত প্রশ্নগুলো। তো এবারে আমরা আগামীকালকে আবার এরকম প্রশ্ন নিয়ে চলে আসবো। তো তোমাদের যারা ক্লাসটি দেখলা, যারা অনেকে রেকর্ডেড ক্লাস দেখবা, তারা অবশ্যই ক্লাসে জানাই যাবা কেমন লাগলো, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা চাচ্ছ কিনা আমরা এই ভিডিওগুলো চালাই যাবো কিনা, এটা অবশ্যই জানাবা। যদি তোমরা চাও যে আমরা
আগামীতে আবার এমন ভিডিও নিয়ে আসি, এরকম লাইভ ক্লাস নিয়ে আসি, তাহলে অবশ্যই কমেন্টে জানাই দেখবা। তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু আমাদের পরবর্তী যে লাইভ ক্লাসগুলো সেগুলো কিন্তু হয়ে থাকবে। তো অবশ্যই তোমাদের বেশি বেশি রেসপন্স করতে হবে। তো আমরা অবশ্যই তোমাদের রেসপন্সের আশায় থাকবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের উপর ভিত্তি করে। যদি চাও তাহলে আমাদের 17-18 সেশনের প্রশ্ন সলভ আবার নিয়ে আসবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।